ওরিয়েন্টেশন প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। করোয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সেশন। আপনাদের সাথে হোস্ট হিসেবে থাকছি আমি সাফা ইফতিসাম চৌধুরী। যেমনটা আমরা সবাই জানি, করোয়ের পূর্ণরূপ হলো কেয়ার ফর অ্যাসেটস, রিসোর্স অ্যান্ড অব্লিগেশনস। আমাদের লক্ষ্য হলো তরুণদের ক্ষমতায়ন, উদ্ভাবনী প্রশিক্ষণ কর্মসূচি এবং দক্ষ রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলা। এবং সেই লক্ষ্য ও উদ্দেশ্য সাফল্যের উদ্দেশ্যে আমরা করো ভলান্টিয়ার্স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছি। রিক্রুটমেন্ট প্রসেসের সব ধাপ পার করে এ পর্যন্ত আসার জন্য আপনাদের সকলকে অভিনন্দন। আমি দেখতে পাচ্ছি যে দেশে বিভিন্ন জায়গা থেকে, দেশে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্বনাম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে আপনারা জয়েন করেছেন। আপনাদের সবাইকে স্বাগতম এবং আমি আশা করছি যে আপনাদের সাথে এই পুরো জার্নিটা খুবই ভালো যাবে, অনেক কিছু শিখতে পারবো এবং নিজেদের অনেক ডেভেলপমেন্ট হবে। যখনই আমরা কোনো অর্গানাইজেশনে প্রথম দিন ঢুকি, তখন প্রথম প্রথম একটা অন্যরকম ফিলিংস থাকে যে এই মানুষগুলা কেমন হবে, এখানে কাজ কেমনে কিভাবে করব, একটা কিউরিসিটি থাকে, একটা কনফিউশন থাকে। প্রথম প্রথম ঢোকার দিনই, প্রথম ওরিয়েন্টেশনের দিনই হচ্ছে একটা ধাক্কা আমাদেরকে খেতে হয়। তো সেই প্রথম দিনটা যে কোনো অর্গানাইজেশনের প্রথম দিনটা খুবই স্পেশাল হয় এবং এটা আমাদের সবারই আসলে মনে থাকে। তো এই ব্যাপারটা জানতে কিন্তু খুবই মজাদার হবে, খুবই ইন্টারেস্টিং হবে। সো আসুন আমরা জেনে নিই আমাদের করো করো ফার্স্ট ব্যাচের যারা আমাদের পার্টিসিপেন্টস ছিল, আমাদের যারা ভলেন্টিয়ার ছিল, তাদের প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, প্রথম দিন যারা যে ধাক্কাটা খেয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আমরা আজকে তাদের মুখ থেকে শুনবো। তাই প্রথমেই আমি ফ্লোর হ্যান্ড ওভার করছি মাস এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট থেকে মাহতাবুদ্দিন ভাইয়াকে। ধন্যবাদ সাফা আপুকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এখনো বাসায় যেতে পারি নাই, তাই আমি এখন আপনার সাথে বাইরে থেকে যোগদান করতে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো বা কিছু নয়েজ থাকতে পারে, আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। করোর সাথে আমার ফার্স্ট জার্নি যেটা ছিল সেটা হচ্ছে আমরা করো এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের 1.0 এর একজন মেম্বার হিসেবে আমি বলতে চাই যে প্রথম যখন আমরা জয়েন করি তখন আমাদের মনে অনেক প্রশ্নই ছিল যে কেমন হতে পারে বা কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে, কি হতে পারে না হতে পারে। আপনাদের মতো আমরাও এরকম ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে গিয়েছি। সেক্ষেত্রে আমার প্রথম যে বিষয়টা আহ, ভালো লাগলো করো সম্পর্কে সেটা হলো যে এখানকার একটা যে অফিস সিস্টেমটা রয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্টিল আমরা সেটার মধ্যে দিয়ে যাচ্ছি, আশা করছি আপনারাও আপনাদেরও সেই বিষয়টা ভালো লাগবে। যদিও এটা প্রথম দিকে খুব একটু জটিল প্রসেস মনে হয়, কিন্তু 2-3 দিন আপনারা কাজ করলে দেখা যাবে এটা খুবই সহজ মনে হচ্ছে। এই ব্যাপারটা আমার একটু কারণ এক্ষেত্রে অনেকেই দেখা যায় কাজ বুঝতে পারছে না বা অফিস সিস্টেমটা অনেকটা কঠিন লাগছে। সেক্ষেত্রে অনেকে হয়তো বা মনে করে যে না এখানে তো আমি মনে হয় পারবো না। বাট আমার 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 যেটা বলার থাকবে সেটা হচ্ছে কি আপনারা ধৈর্য সহকারে প্রথম কয়েকদিন আমাদের সাথে থাকবেন, কাজ করবেন, দেখবেন সবকিছু ইজি মনে হচ্ছে, সবকিছু সহজ মনে হচ্ছে। আর দ্বিতীয় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমরা অন্যান্য অর্গানাইজেশনে দেখি যে আহ, আহ, অনেকটা সিনিয়র জুনিয়র বা এই টাইপসের অনেক বিষয় থাকে যেগুলো আমাদের করোর মধ্যে নেই। এখানে সবাই সমান, এখানে সবারই মতের একটা প্রাধান্য থাকে। তো সেই বিষয়টাও আপনারা অনেকটা এনজয় করবেন। আর আমি বলতে চাইবো যে আমাদের সাথেই থাকবেন। কোনো বিষয় কঠিন মনে হলে আমাদের এখানে অনেকে আছে আপনাদেরকে হেল্প করার জন্য। বিশেষ করে আমি যদি বলতে চাই আমাদের কো ফাউন্ডার টিম আছে, খালেদ ভাই আছে, আমাদের ফাউন্ডার নুরুদ্দিন ভাই আছে, উনি খুবই হেল্পফুল। তাছাড়া আরো অনেকে আছে, সবাই আপনাদেরকে হেল্প করবে, আপনারা ধৈর্য সহকারে থাকবেন। শুরুতেই কোনো বিষয় কঠিন লাগলে সেটা অবশ্যই জানাবেন এবং সেগুলো আমরা সবাই মিলে মিলে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এটাই আমার বলার ছিল। আশা করছি আপনাদের সুন্দর একটি জার্নি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ মাহতাবুদ্দিন ভাইয়াকে আপনার প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবারে আরো একজনের প্রথম দিনের এক্সপিরিয়েন্স আমরা শুনবো। তিনি হচ্ছেন মাস এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট থেকে আয়শা আরাবী অদিতা আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি হচ্ছে কারোর সাথে আমার জার্নি শেয়ার করবো আপনাদের কাছে।
তো আমি বিভিন্ন প্রজেক্টের সাথে বিভিন্ন সময় যুক্ত ছিলাম। তো ওই হিসেবে আমার ফ্রেন্ড এসে বললো যে করতে এরকম ভলেন্টিয়ার দিবে, আমি করতে জয়েন হতে চাই কিনা। দেন আমি এবং আমার বন্ধুরা মিলে হচ্ছে করতে জয়েন করার জন্য অ্যাপ্লাই করলাম। তো ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা অন্য প্রজেক্ট গুলোর মতো এগুলোতে জাস্ট জয়েন হতে পারবো, বাট এখানে আপনারা সবাই এবং আমরা সবাই বিভিন্ন ফেজ পার করে তারপর হচ্ছে করতে জয়েন হয়েছে। তো হওয়ার পর ফার্স্টে কাজ অনেক জটিল লাগছে, যে এই কাজগুলো আমরা আগে করিনি বা একটু অন্যরকম লাগছে, বাট আমাদের যে লিডার ছিলেন বা সবাই অনেক হেল্পফুল ছিল, আমাদেরকে অনেক হেল্প করেছেন তারা। ইভেন আমি হচ্ছে সরাসরি কথা বলতে অনেক ভয় পাই, যে পাবলিক স্পিকিং যে জিনিসটা আমার অনেক ভয় লাগতো, যে কথা বলতে পারতাম না। বাট নুরুদ্দিন ভাইয়া, মাহতাব ভাইয়া, মানে নন্দী আপু, তারা আমাকে বললো না, আস্তে আস্তে এগুলো শিখতে হবে। এই ক্ষেত্রে না, শুধু সব ক্ষেত্রে হচ্ছে পাবলিক স্পিকিং জিনিসটা খুবই দরকার। তো এখন ইনশাল্লাহ আমি অনেকটা ওভারকাম করতে পারছি। আর যদি কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের যদি কোনো কিছু প্রবলেম মনে হয় অবশ্যই কোনো হেজিটেশন ফিল না করে আমাদের সাথে যোগাযোগ করবেন, গ্রুপে জিজ্ঞাসা করবেন। এখানে আমরা সবাই শিখতে আসছি, কেউ কাউকে জাজ করার মতো নেই যে আমি পারলাম না, আমি কিছু একটা ভুল বললাম তো তারা আমাকে জাজ করবে। না, এরকম কিছু না। আপনারা আশা করছি সবাই আমাদেরকে নিজেদের ভাববেন, নিজেদের মতো করে, যে হ্যাঁ ওনারাও আপু ভাইয়েরা শিখতে আসছেন, আমরাও শিখতে আসছি। তো আমাদেরকে নিজেদের সমস্যাগুলো বলবেন। আর ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হবে। ফার্স্টে কিছুদিন হয়তো বা জটিল লাগবে, বা হয়তো বা মনে হবে যে না আমি হচ্ছে করতে পারছি না বা টাইম ম্যানেজ হচ্ছে না, বাট ইনশাল্লাহ আপনারা যদি কয়েকদিন কাজ করেন আমাদের সাথে অবশ্যই ভালো লাগবে। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। ধন্যবাদ অদিতা আপুকে। তো অদিতা আপু যেমনটা বললেন যে উনি পাবলিক স্পিকিং এ ভয় পেত, এবং ওনাকে এখানে বলা হয়েছে যে এটা দরকার, এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক সেম ব্যাপারটা এখন আপনাদের সাথেও হবে। অর্থাৎ পাবলিক স্পিকিং এর প্রথম পর্যায়টা আপনারা করার সাথেই শুরু করবেন। এখন যেহেতু আপনারা আজকে নতুন, আপনাদের সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, অনেকের সাথে পরিচয় হয়নি। আমি জানি আপনারা বেশ ভালো কিছু ইনস্টিটিউশন থেকে বিলং করেন, আপনাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে। তো আমরা করোর আহ, যারা পার্টিসিপেন্টস আছি, যারা ভলেন্টিয়ার আছি, আমরা সবাই আপনাদের সম্পর্কে জানতে আগ্রহী। আপনারা কোথা থেকে বিলং করেন, কি আপনাদের এক্সপিরিয়েন্স, কেমন আপনাদের পার্সোনালিটি, এই আপনাদের এই সেলফ ইন্ট্রোডাকশনটা আমাদের সাথে শেয়ার করবেন। আমি রিকোয়েস্ট করব যে নিজের থেকে এসে আপনারা আপনাদের ইন্ট্রোডাকশনটা আমাদের সাথে শেয়ার করবেন। আমি কাউকে আপাতত নাম ধরে ডাকছি না। আপনারা, যেহেতু করো হচ্ছে এম্পাওয়ারমেন্ট এবং লিডারশিপকে সিম্বলাইজ করে, নিজের থেকে কথা বলা, পাবলিক স্পিকিং এর ব্যাপারে কাজ করে। সো নিজের ভয়টা ভেঙে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এখনই উঠে আসেন এবং আপনাদের ইন্ট্রোডাকশনটা আমাদের সামনে প্রেজেন্ট করেন। আমি দেখছি হ্যান্ড রেজ করেছেন, জি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির হোসেন। আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, আমি সালামের জবাব দিয়েছি জি, জাস্ট। জি। আমি মোহাম্মদ আমির হোসেন। আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আর করোর সাথে আসলে আমি আর আর করোর সাথে জয়েন করার আমার কিছু কারণ আছে। আমি আসলে অনেক আগে থেকেই বিভিন্ন এনজিওর সাথে কাজ করতে চাইতাম, কিন্তু আমার যে স্কুল ছিল গ্রামের দিকে ছিল। তো দেখতাম যে শহরে যে বন্ধুরা পড়াশোনা করে তারা বিভিন্ন রকম অর্গানাইজেশনে কাজ করে। আর তারা বিভিন্ন সোসাইটিতে গিয়ে বিভিন্ন মানে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে অনেক সেমিনার করতো। এগুলো দেখে আমার অনেক খারাপ লাগতো যে আমি আসলে গ্রামের দিকে আসছি, এই সুযোগটা আমি পাচ্ছি না। তো যখন ভার্সিটিতে গেছি সাথে সাথে আমি এইগুলো নিয়ে আসলে খোঁজ খবর নেওয়া শুরু করলাম, আসলে কোনটা কি করা যায়। তো আমি যাওয়ার পরে আনলাকিলি আর বলা যায় আমার তো কপাল খারাপ যে করোনার পরে আমাদের ভার্সিটিতে এই ধরনের প্রোগ্রাম অনেক কম ছিল আর কি। তো পরবর্তীতে যখন আমি আহ, সুযোগ পাই যে আমার এক সিনিয়র ভাইয়ের মাধ্যমে প্রথমে জয়েন করি হচ্ছে আপনার আমাদের ভার্সিটি একটা ক্লাবে, সেখানেও আপনার পাবলিক স্পিকিং বিষয়ে। তো সেখানে কন্টিনিউ করতে থাকি, পরবর্তীতে আবার ওইটা মানে একসময় ছেড়ে দিয়ে একটা এনজিওতে জয়েন করি। এখন ওখানে কাজ করতেছি ইকো প্রিসক্রিপশনে। এবং সাথে সাথে দেখি করতে দেখলাম যে এখন আপনার একটা আলাদা একটা সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলার মতো একটা কাজ করার সুযোগ আছে। আর এখানে একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট আছে যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। তো আমি সেই দিক বিবেচনা করে করতে জয়েন করছি।
আশা করি সামনে অনেক ভালো একটা সময় কাটবে, অনেক এক্সপিরিয়েন্স পাবো, অনেক কিছু শিখতে পারবো, আর সোসাইটিকে ভালো কিছু দিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স এবং করার প্রতি আপনার এক্সপেকটেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। নেক্সট আমি আহ্বান জানাচ্ছি আপনাদের ইন্ট্রোডাকশন শেয়ার করার জন্য। জি, আমি হ্যান্ড রেজ করেছেন দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, আমাকে কি শোনা যায়? জি ভাইয়া। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বলছি, আমার সাবজেক্ট হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ। আমার প্রথম থেকে ইচ্ছা আমার সাবজেক্টের টেক ভার্সন যেগুলো আছে সেগুলোর সাথে কানেক্ট হওয়া। তো আমি খুঁজতে থাকি যে আমার সাবজেক্টের টেক ভার্সন কোথায় পাবো আমি। তারপরে আমি কিছু অর্গানাইজেশন খুঁজে পাই, তার মধ্যে মন ছিল যেখানে লিডারশিপ শেখানো হয়, যেটা জাতিসংঘের ছায়া সংগঠন হিসেবে কাজ করে। তারপরে সেভিও ছিল, যেটার সাথে আমি আছি, এবং ভিভিডি ভলেন্টিয়ার ফর বাংলাদেশ। এগুলো সব অর্গানাইজেশনের লিডারশিপ এবং নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাসড করে। তো এরকম খুঁজতে খুঁজতে আমি কারোর সন্ধান পাই। যখন আমি কারোর মিনিংটা দেখি, যে কেয়ার ফর অ্যাসেস রিসোর্স অ্যান্ড অব্লিগেশন, তখন আমার কাছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগে। তারপর আমি এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে দেখি অন্য সংগঠনের মতো এটা না, এটার প্রসেস, এক একটা ফেজ অনেক ইন্টারেস্টিং, এবং এরা স্টুডেন্ট কালেক্ট করে অনেক সুন্দরভাবে। তো সেখান থেকে আমার ইন্টারেস্ট তৈরি হয় কারোর সাথে একটা জার্নি করার, অ্যান্ড দেন আমি বর্তমানে আপনাদের সাথে এইখানে আছি। ভাইয়া একটু ইন্টারাক্ট করতে চাই। আমাদের অর্গানাইজেশনের নাম অ্যাকচুয়ালি করো। আমি কারো বলছি না, জি, করো হবে, করো আপু। জি করো। সরি ফর, জি কন্টিনিউ করেন। হ্যাঁ করো, আসলে ইংরেজি এ আছে তো এই জন্য আমি আর কি, করো, আচ্ছা। তো তারপরে আমি এখানে যুক্ত হই। আমি কিছুদিন আগে একটা ওয়ার্কশপ করছিলাম, ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্যার ছিলেন। উনি বলছিলেন, তুমি বর্তমানে একজন নলেজ লেবার হিসাবে আছো, তুমি ভার্সিটি থেকে তেমন কোনো স্কিলস পাবা না, তোমাকে ভার্সিটি তেমন কোনো স্কিল শেখাবে না। তুমি তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি তোমার সাবজেক্ট ওয়াইজ বর্তমান বিশ্বে যে টেক ভার্সন আছে সেইটার সাথে পরিচিত হও, এবং সেই স্কিলস গুলো নিজের মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করো। স্যারের কথা আমার অনেক ভালো লাগছিল, যদিও আমার সেই ইচ্ছাটা আগে থেকে ছিল। তারপরে আমি এরকম অর্গানাইজেশন খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে দেখি এখানে করো। করো হচ্ছে যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজ কাম করে, এখানে তেমন ফিল্ড ওয়ার্কে যাইতে হয় না, এখানে একটা সময় সুন্দরভাবে দেওয়া যায়, অফিস এর মতো কাজ করতে হয়, এখানে ফিক্স টাইম আছে। আপনারা কিছুদিন আগে একটা ফর্ম দিছিলেন, ফর্মটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক ইন্টারেস্টিং ছিল, ওগুলো অনেক গোছানো ছিল এবং সুন্দর ছিল। ফর্মটা যখন আমি দেখি তখন আমি বুঝতে পারি যে আসলে আমার আগামীতে কাজটা কি হতে যাচ্ছে, এবং ফর্মটায় যে কাজ করার কথা বা যে ইনস্ট্রাকশন গুলো ছিল আসলে আমি ওইভাবেই কাজ করতে ইচ্ছুক। সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড কারোর সাথে কাজ করার জন্য। আশা করি আগামীতে আমি যা চাচ্ছি তার থেকে বেশি কিছু পাবো এখান থেকে। ধন্যবাদ আপু, আমি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ হাবিব ভাইয়া। আশা করছি আপনি যেমনটা ভাবে করোকে আইডেন্টিফাই করেছেন, যেমনটা অর্গানাইজেশন চেয়েছেন, করোকে তেমনটা মন মতো পেয়েছেন বলে মেনশন করেছেন, এবং আশা করছি আপনার যা এক্সপেকটেশন করো আপনাকে তার চেয়েও বেশি দিতে পারবে ইনশাআল্লাহ।
তো আমি আমাদের নেক্সট ফিউচার লিডারকে ফ্লোর হ্যান্ড ওভার করতে চাচ্ছি তার ইন্ট্রোডাকশনের জন্য। দেখি আমাদের নেক্সট ফিউচার লিডার কে আছেন, বা আমাদের নেক্সট বেস্ট পাবলিক স্পিকার কে আছেন। জি, আমি দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছেন আসিফ হক ভাইয়া, প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি, জি ভাইয়া। জি। আজকে আমি আপনাদের সাথে করো অর্গানাইজেশন প্রোগ্রামে জয়েন করতে পেরে আমার অনেক ভালো লাগছে। জি, আমি করো সম্পর্কে আরো দীর্ঘ 1 মাস আগে থেকেই জানি। আমি করো 1.0তেই একটা অ্যাপ্লিকেট ছিলাম আমি। তো ওইখানে আমি একটা কারণে রিজেক্ট হয়েছি। তারপরে আমার কিছু ফ্রেন্ডও এখানে আছে করোতে 1.0তে। তো আমি তাদের কাজ দেখছি, তারা অনেক ভালোভাবে কাজ করতেছে, তারা অনেক নিজেকে বিল্ড আপ করতেছে। তো এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। যে ভালো লাগার কারণে আমি এখন আবার সেকেন্ড টাইম 1.1-এ অ্যাপ্লিকেশন করেছি, আর এখন আমি সিলেক্টেড হয়েছি। জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আর আমি কারোতে যেহেতু এতদিন ধরে চিনি, জানি কারোর যে কি কাজ, কারো কি নিয়ে আগাচ্ছে, কি করতে চাচ্ছে, এগুলো সম্পর্কে আমি মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। জি, আমার আমি একটু কি বলতে চাচ্ছি আজকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আসিফ ভাইয়া। আমি একটু সংশোধন করিতে চাই, এটার প্রনাউন্সিয়েশনটা করো হবে। আই আন্ডারস্ট্যান্ড, প্রথম প্রথম আমারও খুব ভুল হতো, আমি ইভেন রিসেন্টলি আমার খুব ভুল হয়েছিল ব্যাপারটা। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড থ্যাংকস ফর ইউর ইন্ট্রোডাকশন। নেক্সট হ্যান্ড রেজ করেছেন জান্নাতুল কেয়া আপু। ধন্যবাদ আপু। আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু। আসসালামু আলাইকুম। আহ, আমি জান্নাতুল ফেরদৌস কেয়া। আমরা সবাই কি ভালো আছি? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আপু আমি পড়ালেখা করছি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ নিয়ে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। প্রথম বর্ষের শিক্ষার্থী আমি। আমি বেশ কিছু অর্গানাইজেশনের নাম শুনেছি, যেহেতু বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম। আম, আমি একটা অর্গানাইজেশনের সাথে অ্যাডও আছি, যুক্ত আছি, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ওটার সাথে। এরপরে আমি ফেসবুকের মাধ্যমে এই এটার খোঁজ পাইছি। তো পরে দেখলাম, আমার কাছে ভালো লাগলো ওদের এই কাজগুলো অনেক আমাকে উৎসাহিত করলো যে এখানে যদি আমি যুক্ত হতে পারি কিছু ভালো শিখতে পারবো, অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবো। তো এরপরে আমার এখানে অ্যাপ্লিকেশন করা, আবেদন করা। এরপরে প্রতিটা স্টেপই আমার অনেক ভালো লাগছে কাজগুলো। এখনো অনেক আশাবাদী এটা নিয়ে যে ভালো কিছু করতে পারবো, এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবো। এছাড়াও আমি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ক্লাবের সাথে যুক্ত আছি। তারপরে প্রথম আলো বন্ধু সভা, এই ক্লাবটার সাথে যুক্ত আছে। এগুলো এগুলো আমাকে আসলে অনেক ইন্সপায়ার করছে যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়াটা যে ভালো, এই জিনিসগুলো আমি শিখছি। তো এতটুকুই, যে আমি খুব আশাবাদী যে এখান থেকে আমি অনেক ভালো কিছু শিখতে পারবো। এতটুকুই। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপু। আজকে কিন্তু আপনার থেকে আমিও একটা জিনিস শিখেছি। আপনি এসে মাত্র সবার অ্যাটেনশনটা গ্র্যাব করে ফেললেন যে আমরা সবাই কি ভালো আছি জিজ্ঞেস করে। তো এই ব্যাপারটা আপনার থেকে আজকে আমি শিখলাম। নেক্সট টাইম আমার যদি কখনো এরকম অ্যাটেনশন গ্র্যাব করতে হয় পাবলিক স্পিকিং, আমি আপনার এই টেকনিকটা ইউজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপু। নেক্সট সেলফ ইন্ট্রোডাকশনের জন্য আমি ইনভাইট করছি। আমি দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছেন। আহ, জি ভাইয়া বল। হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আহ, আমি এবিএম ফিরোজ শাহরিয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 3য় বর্ষের শিক্ষার্থী। তো
প্রথম হচ্ছে করতে আমার আশা হচ্ছে কর সম্বন্ধে জানা। মূলত আমার ইনস্টিটিউটের সিনিয়র একটা আপু ছিলেন, যিনি হচ্ছে আমাদের করতে ইন্টার্নশিপ করেছিলেন। তো উনি ফেসবুকে শেয়ার করেছিলেন, তো ওখান থেকে আমার দেখা। তো আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় এখানে সবার থেকে সবচেয়ে বেশি আনএক্সপিরিয়েন্স পার্সন হচ্ছে আমি। কারণ আমার আসলেই কোনো অর্গানাইজেশনে মানে ইতিপূর্বে কখনো কাজ করা হয়নি। আহ, কারণ হচ্ছে আমি সবসময় হচ্ছে একাডেমিতে ফোকাস ছিলাম। কখন হচ্ছে যে অর্গানাইজেশনে কাজ করা বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে করা, ওগুলো আমার খুবই কম ছিল। তো আহ, আমার তো রিসেন্টলি আমার একটা রিয়েলাইজেশন বা হচ্ছে আহ, আমি যখন অন্য দিকে তাকাচ্ছি যে আমি আসলে অনেক পিছনে পড়ে যাচ্ছি। এটার কারণে আমার যে প্রোফাইল বা ইন ফিউচার আমার যে স্বপ্ন যে আমি বাইরে উচ্চশিক্ষার জন্য যাব, তো সেক্ষেত্রে হচ্ছে আমার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা আসলে আপ টু ডেট না। তো যেমন হচ্ছে আমার এখানে কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস নেই। তো সেক্ষেত্রে আমি খুব রিসেন্টলি আমি হচ্ছে যে কোন একটা অর্গানাইজেশনে কাজ করার জন্য অনেক বেশি খুঁজছিলাম যে কোথায় কাজ করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাকশন এডেই বা বিভিন্ন যেগুলো ছিল যে যেখানেই সুযোগ পেয়েছি দুই একটাতে দিয়েছি সিবি। সেক্ষেত্রে তার এক ধারাবাহিকতা অনুযায়ী যে আমি করো যে ওটা দেখলাম, দেখার পর হচ্ছে আমার মনে হলো যে এখানে আমি একটা ওই যে আপনার যে ভলেন্টিয়ার নিচ্ছে, রিক্রুট করতেছে, তো সেখানে হচ্ছে আমি আমার অ্যাপ্লাই করলাম। তো 3টা ফেজ থেকে মোটামুটি ইনশাল্লাহ এখন এখানে আসলাম। তো ইনশাল্লাহ আশা করি এখান থেকে একটা ভালো আউটকাম নিয়ে যেতে পারবো। তবে একটা ভয় হচ্ছে যে আসলে আমি এখানে আসলে সবচেয়ে বেশি নতুন আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে আমি এর আগে কোনো অর্গানাইজেশনে কোনো কাজ করিনি, ইনভলভ ছিলাম না। তো সেক্ষেত্রে হচ্ছে যে এবং আমাদের হচ্ছে যে আমি যেহেতু তৃতীয় বর্ষে পড়াশোনা করছি, তো আমার হচ্ছে সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা। তো সেক্ষেত্রে হচ্ছে যে সবকিছু মিলাই কতটুকু কি করতে পারবো একটু আহ ভয় লাগছে এই আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাইয়া। অ্যান্ড আপনার ভয়ের কোনো কারণ নেই। ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারবেন এবং আমাদের থেকে ফুল অন সাপোর্ট পাবেন। নেক্সট হ্যান্ড রেজ করেছেন দেখতে পাচ্ছি সাখাওয়াত হোসেন ভাইয়া। ভাইয়া প্লিজ কন্টিনিউ। সাখাওয়াত হোসেন ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? আই গেস ভাইয়া এরকম একটু টেকনিক্যাল ইস্যু বা নেট ইস্যু করছে। নেক্সট যারা সেলফ ইন্ট্রোডাকশন দিতে চান প্লিজ কাম আহেড। জি, হুমায়রা আপু হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম। আমি হুমায়রা। আমি বগুড়াতে থাকি। আমি পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছি। থার্ড ইয়ারে আছি এবং একদম শেষের দিকে আমার ফাইনাল পরীক্ষা চলতেছে। তো আর 1 বছর আছে আমার হাতে, এরপর পড়াশোনা শেষ হবে, জবে জয়েন করতে হবে। তো বেশ কিছুদিন আগে বগুড়াতে একটা প্রোগ্রাম হয় জেসিআই থেকে, ওখানে আমরা ফ্রেন্ডরা মিলে যাই। তো প্রোগ্রামটা দেখার পর রিয়ালাইজ করি যে আমার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স, স্কিল এগুলোর কমতি আছে। আসলে ইউনিভার্সিটির বাহিরে কখনো কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করা হয়নি। আহ, অনেক মানব সেবামূলক কাজের সাথে যুক্ত হওয়া হয়নি। তো এগুলো এক্সপিরিয়েন্সের একটু কমতি আছে। তো তখন চিন্তা করি আসলে বাহিরের অর্গানাইজেশনের সাথেও কাজ করতে হবে। তো এগুলো ভাবতে ভাবতে একদিন আমার ফ্রেন্ড ফারহান রাকিব এখানে আছে, তো আমাকে আসলে করো লিঙ্কটা দেওয়ার পর আমি দেখি ফেসবুক পেজটা স্ক্রোল করি, ওখানে একটা আপুর ভিডিও দেখি আমি। তো আপুর কথা শুনে আমার খুব ভালো লাগে এবং আমি আশাবাদী হই যে আমি যদি করতে জয়েন করি তাহলে আমি অনেক এক্সপিরিয়েন্স, অনেক স্কিল অর্জন করতে পারবো। এই জন্য আসলে করতে আসা আমার। তো আমার ফ্রেন্ডও আছে, আমরা দুইজন একসাথে আসছি। তো দেখি কতদূর যাওয়া যায় এবং কি কি শিখতে পারি। আমি খুব আশাবাদী আসলে করোর এই প্রোগ্রামটা নিয়ে। তো
তো এই তো, ধন্যবাদ। ধন্যবাদ হুমায়রা আপু। ইনশাল্লাহ আপনি আমাদের সাথে এবং আপনার ফ্রেন্ডদের সাথে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। নেক্সট হ্যান্ড রেজ করেছেন নাজনীন সিনথিয়া আপু, আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা দিয়ে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ফেসবুক পেজে স্ক্রল করতে করতে করোর পেজটা দেখতে পারি এবং এখানে সবকিছু দেখে অনেক ইন্টারেস্টেড ফিল হয়। আমি গণবিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছি, এখন প্রিপারেশন নিতেছি পিএইচডির জন্য। তো বাহিরের দেশে যখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে হয় তখন মেইনলি ওনারা ফোকাস করে লিডারশিপ, এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামস, তারপর ইসি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এই জিনিসগুলা এমনিতে ভার্সিটিতে করা হয়েছে, বাট আমরা সার্টিফিকেশন নিয়ে কখনো ভাবিনি। বাট যখন আমরা বাহিরে কোথাও অ্যাপ্লাই করব তখন আমাদের সার্টিফিকেশনটা ম্যাটার করে। তখন আমি খুঁজতেছিলাম এমন কিছু ইনস্টিটিউশন, নন পেইড হোক বা যেরকমই হোক, যেখানে আমি হয়তো রিসার্চে ফোকাস করতে পারবো বা আমি কিছু শিখতে পারবো, আমার স্কিলস গুলো আরো ইমপ্রুভড হবে। তারপর আমি সার্টিফিকেটসও পাবো, যেটা আমি শো করতে পারবো যে আমি এখানে ডেফিনেটলি কাজ করেছি এন্ড দ্যাটস আ প্রুফড অ্যাবাউট ইট। তো এরকম প্রুফের জন্য আই এম লুকিং ফর সাম অর্গানাইজেশন। তখন আমি করো পাই এন্ড আমি এখানে ফার্স্ট যখন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল করি, দ্যাট মোমেন্ট থেকে আমি দেখতেছি এখানে সবকিছু অনেক অর্গানাইজড। ইভেন আমাদের সাফা আপু যে প্রেজেন্ট করে, উনিও মাশাআল্লাহ এত নাইসলি প্রেজেন্ট করে। সবাই মাশাআল্লাহ অনেক অর্গানাইজড এন্ড প্রত্যেকটা গুগল ফর্ম থেকে শিট শুরু করে শিটস হোক যাই হোক, যেগুলা আমাদের এইচআর ডিপার্টমেন্টের ভাইয়ারা আপুরা অর্গানাইজ করে, সবকিছু অনেক নাইসলি এন্ড কিনলি অর্গানাইজড। অনেক ভেবে চিন্তে যে তারা করে সবকিছু। এই জিনিসগুলোই বোঝা যায় তারা কত পারফেকশনের উপরে কাজ করে। ইভেন আপু যখন প্রেজেন্ট করে উনি ওনার ওয়ার্ড চয়েস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের উপরে অনেক ফোকাস করে। তো বোঝা যায় যে এখানে স্কিলসটাকে ইন আ পারফেক্ট ওয়ে ডেভেলপ করে। শুধুমাত্র যে এমন না যে আমরা শিখাইলাম, তো ওইটাকে আরো বেশি নিট করে, ক্লিন করে। তো এই জিনিসগুলো আমার কাছে মাস্ট বি খুবই ভালো লাগছে। তো থ্যাংক ইউ এন্ড ফর দ্য অপরচুনিটি এন্ড সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সিনথিয়া আপু, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস ফ্রম মি ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। করো খুব এম্পাওয়ার্ড একজন উমেনকে পেয়েছে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর পিএইচডি ডিগ্রি। নেক্সট দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছেন ঋতু আপু। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বিশ্রী ঋতু। আমি রংপুর কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা করছি বাংলা ডিপার্টমেন্টে, সেকেন্ড ইয়ারে। বেসিক্যালি এখানে জয়েন করার মূল উদ্দেশ্য হলো নিজেকে আপডেট করার জন্য। ফার্স্টলি আমি বলতে চাই, যখন আমার এডমিশন টাইমে যখন কোথাও চান্স হচ্ছিল না, তখন আমি দিন দিন ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছিলাম, কথা বলতে পারতেছিলাম না কারোর সাথে, এক ঘরে হয়ে যাচ্ছিলাম। তো তারপর একটি ক্যাডেট কোচিং এর সঙ্গে আমি যুক্ত হই টিচার হিসাবে, বাংলা টিচার হিসাবে। তো সেখানে আমার একজন ফ্রেন্ড আমি পাই, উনিও দেখি আমার মতোই সেম অবস্থা, ওনারও কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগতেছিল না, কারোর সঙ্গে মিশতে ইচ্ছা করতেছিল না। তো তখন আমরা খুঁজি, সার্চ করি যে কোথায় আমরা নিজেকে ভালো রাখতে পারবো, কোথায় আমরা কাজ করতে পারবো, ব্যস্ত থাকতে পারবো। তো তখন আমি পাই ভিভিডি কে। সেখানে আমি যুক্ত হই হই 6 মাস হলো প্রায়। তো সেখানে একটা প্রজেক্টে ভলান্টিয়ার যারা ছিল, যারা বোর্ড মেম্বার, তারা লিডার নিচ্ছিল। তো তখন আমি হ্যান্ড রেজ করছিলাম লিডার হিসাবে যুক্ত হওয়ার জন্য। তো তারপর আমি লিডার হই। তখন ভিভিডির প্রেসিডেন্ট যে ভাইয়া ছিল, ওনার সঙ্গে আমার কথা হয়, ওনাকে আমার প্রবলেমের কথাগুলো বলি। তো উনি আমাকে বলেছিল যে আপু আপনি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন গুলোর সঙ্গে যুক্ত হবেন, কানেকশন একটু ডেভেলপ করবেন, তখন দেখবেন আপনি নিজেকে আরো ভালো রাখতে পারতেছেন, বিভিন্ন ধরনের সার্টিফিকেট পাবেন। তো তারপর থেকে আমি আবার সার্চ করা শুরু করি যে কোথায় পাবো। তো তারপর করো আসে। এর মধ্যে আমরা নতুন নেটওয়ার্ক নামের একটা অর্গানাইজেশন আছে, সেখানেও আমি অ্যাপ্লাই করেছি, সামনে মিটিং অবশ্য। তো এভাবেই যুক্ত হওয়া। ধন্যবাদ। আপনার ইন্ট্রোভার্ট
থেকে এই এক্সট্রোভার্ট বা অ্যাক্টিভ পারসন হওয়ার যে জার্নিটা জানতে পেরে খুবই ভালো লেগেছে অ্যান্ড বেস্ট অফ লাক ফর থ্যাংক ইউ আপু। নেক্সট যে হ্যান্ড রেজ করেছেন কাইন্ডলি মাইক অন করে কথা বলা শুরু করেন। আনফর্চুনেটলি আমি দেখতে পাচ্ছি না আপনার নামটা। আচ্ছা, সাফাবু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফারহান রাকিব বলছি। আমি পুন্ড্রনগর বগুড়া থেকে, আবার দোয়েল শহর যেটাই বলেন সেটা থেকে পড়াশোনা করছি পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, কম্পিউটার সায়েন্স। আমার ফ্রেন্ড বললো মেবি হুমায়রা, আমরা একসাথেই এখানে আছি। তো করো সম্পর্কে জানা সোশ্যাল মিডিয়া থেকে। এর আগে আমি কাজ করছি, মানে রিসেন্টলি আমি মানে এখনো যুক্ত আছি হচ্ছে ব্রাকের আমরা নতুন নেটওয়ার্কে, ওদের একটা প্রোগ্রামে। আর বন্ধু সভাতে থাকা আছে। তো করো সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমার আগ্রহ বাড়ে যে নতুন কিছু নিয়ে মানে কাজ করতে চাচ্ছে এরা। তো এই জিনিসটা ভালো লাগছে। অনেক অর্গানাইজেশন কি করে, ওরা কিছু একটা দেখলে মানে রিয়াক্ট করে, অ্যাক্ট করেন মানে। তো করো, ওরা চিন্তা করছে যে 50 বছর পর আমরা ভীষণটা কি দেখবো ইয়াংদের নিয়ে। তো এই বিষয়টা আমার খুবই অ্যাট্রাকটিভ করছে যে একটা না একটা অ্যাক্টের দিকে যাচ্ছে, যে বাংলাদেশকে একটা গ্লোবালি রিপ্রেজেন্ট কিভাবে করা যায়। তো এই বিষয়গুলোর মাধ্যমে অনেক ভালো লাগছে। আর পাবলিক স্পিকিং এর দিক দিয়ে অনেক দুর্বল আমি। তো এটার পজিটিভ আরো অনেক কিছু ইম্প্যাক্ট তৈরি করতে হবে নিজের মধ্যে। দেখা যাক, ইনশাল্লাহ সামনে মনে হয় পথ চলা সুন্দর হবে আপনাদের সাথে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ, ইনশাআল্লাহ পথ চলা সুন্দর হবে। নেক্সট সাজিদ বিন করিম ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার নাম সাজিদ বিন করিম, আমার হোম টাউন হলো সাতক্ষীরাতে এবং বর্তমানে আমি ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে লেখাপড়া করছি প্রথম বর্ষে। তো অ্যাকচুয়ালি করোর ব্যাপারে হলো আমার প্রথম জানা হয়েছে আমারই ডিপার্টমেন্টের আমার ফ্রেন্ড থেকে, ওর নাম হাবিব, ও এখানে যুক্ত আছে এখন। তো আমি অ্যাকচুয়ালি লাস্টলি একটা অর্গানাইজেশনে মানে রেড ক্রিসেন্টে আমি যুক্ত ছিলাম, আমাদের সাতক্ষীরা জেলার যে শাখাটা, কিন্তু সেটা স্কুল লেভেলে। কিন্তু তারপরে উচ্চ মাধ্যমিকে যখন আমি পড়াশোনা শুরু করলাম ইন্টারমিডিয়েটে, বহুদিন ধরে আর কোনো মানে পড়াশোনার একটু চাপে আমি অ্যাকচুয়ালি আর কোথাও যুক্ত ছিলাম না। তো তারপরে আর কি করোর ব্যাপারে আমি বিস্তারিত আমার বন্ধুর থেকেই জানলাম। তাছাড়া আমি আবার একটু ফেসবুকে সার্চ করছিলাম যে এখানে কেমন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় বা লক্ষ্যগুলো কি। তো আমাকে যেটা বেশি একটু এনকারেজ করছে সেটা হলো একটু মানে অন্য মানে অর্গানাইজেশন গুলোতে যুক্ত হতে গেলে সেখানে বেশ মানে ইজিলি জাস্ট নাম দিলাম বা কোথায় পড়তেছি বা এইটুকু বলেই জাস্ট যুক্ত হওয়া যায়। কিন্তু করতে আমি জাস্ট এইটা আমি হয়তো আমার না জানা থাকতে পারে বা কিছু, আমার কাছে করতে সব থেকে যেটা ভালো লাগছে যে এখানে যুক্ত হতে গেলে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়, মানে চাইলেই এখানে যে কেউ যুক্ত হতে পারে না। এখন এই আর কি। আর এই যে ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ব্যাপারগুলো, এই যে প্রোগ্রামটা, তাছাড়া আর আমার একটু ইচ্ছা আছে ব্যক্তিগতভাবে যে এই আমি অ্যাকচুয়ালি কি বলবো, এই যে ডেভেলপমেন্ট যে ব্যাপারগুলো আছে আমাদের কমিউনিটিতে, এইগুলোতে একটু অংশগ্রহণ করতে ছোটবেলা থেকে একটু বেশি পছন্দ করি। তাছাড়া তৃণমূল পর্যায়ে কাজ করার ক্ষেত্রে আমি একটু বেশি অনুভূতি করি আর কি। তো আশা করছি যেহেতু আমার থেকে সবাই এখানে দেখছি একটু বেশি সিনিয়র বা সবার অভিজ্ঞতাটা একটু বেশি, আশা করছি ইনশাল্লাহ সামনে সবার সাথে থেকে নতুন কিছু শিখতে পারবো এবং করতে ইনশাল্লাহ কিছু অবদান রাখতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজিদ ভাইয়া। শুধু সিনিয়র থেকে যে শিখবো তা না, আপনি জুনিয়র হলেও আপনার থেকেও হয়তো অনেক কিছু শেখার মতো আছে। সো নেক্সট আমাদের ভলেন্টিয়ার, আমাদের ফিউচার পাবলিক স্পিকার কে রিকোয়েস্ট করব আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। জি আমি দেখতে পাচ্ছি রানী আপু হ্যান্ড রেজ করেছেন, চৈতি রানী আপু।
প্লিজ গিভ ইউর ইন্ট্রোডাকশন। হ্যালো এভরিওয়ান, আমাকে কি শুনতে পাচ্ছেন আপু and সবাই? হ্যালো, জি জি আপু, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি চৈতারিণী ঘোষ, কারেন্টলি আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে 4th ইয়ারের একজন স্টুডেন্ট। অ্যান্ড আমি আমার স্কুল লাইফ থেকেই ভলেন্টিয়ার ওয়ার্ক কিছু কিছু করতাম। আমি আমার সায়েন্স ক্লাব থেকে বিভিন্ন প্রজেক্টে অ্যাজ এ ভলেন্টিয়ার অ্যান্ড ইভেন্ট অর্গানাইজার হিসেবে কাজ করেছি। আমার কলেজে ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, সেখানেও কিছু অর্গানাইজেশনের সাথে কাজ করা হয়েছে, যারা মেইনলি হচ্ছে এনজিও ভিত্তিক কিছু অর্গানাইজেশন। তারা হচ্ছে স্ট্রিট চাইল্ডদের নিয়ে কাজ করতেন। অ্যান্ড আমার ইউনিভার্সিটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, সেখানে আমি কিছু ক্লাবের সাথে যুক্ত আছি এবং কিছু ভলেন্টিয়ার ওয়ার্ক করা হয়েছে। আমি ব্র্যাকের একটা প্রজেক্টের সাথে রিসেন্টলি যুক্ত ছিলাম, তবে ব্যক্তিগত কিছু কারণে আমি সেটা মানে খুব বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে আমাকে, কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা। তো করোর সাথে যুক্ত হওয়ার একটি কারণ আমার ফ্যামিলিগত বলতে পারি। আমার ফ্যামিলি থেকে আমাকে একবার পোক করেছিল যে তুমি শুধু নিজের জন্য কাজ করো। তো আমার কেন জানি মনে হলো যে আসলে সে হয়তো আমার ব্যাপারে জানে। তো এরপরে আমি একটু ব্র্যাক থেকে বের হলাম, একটু প্রাইভেট ইনস্টিটিউশন গুলো থেকে বের হলাম। আমার এডুকেশন লাইফ পুরোটাই হচ্ছে প্রাইভেট বেসড। তো আমি পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লাইফটা কেমন হয় সেটা সম্বন্ধে অতটা আমার আইডিয়া ছিল না। কিছুটা ওই একটা, সরি টু সে, বাট একটা ব্যাপার থাকে। তো প্রাইভেটদের মানুষদের বলা হয় যে ওনারা হচ্ছে বাবার টাকা আছে, গাড়িতে যায়, গাড়িতে আসেন অ্যান্ড এসিতে থাকে, তারা ক্লাস করে বের হয়ে যায়। বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। আমি পাবলিক বাসেও ট্রাভেল করি, আমার নিজস্ব কোনো গাড়ি নেই, যদিও আমি ঢাকাতে থাকি। আমার অনেকগুলো ইনস্টিটিউশনের সাথে কাজ করা হয়েছে। আমি একটা এনজিও তে অ্যাজ আ ভলেন্টিয়ার টিচার হিসেবে কাজ করেছি যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো এই রুমারটা আমার ফ্যামিলি মেম্বারদের ভাঙার জন্য অ্যাকচুয়ালি করতে আমার জয়েন করে। অ্যান্ড আমার শেষ কথা, এত কথা বাড়াবো না, আমি খুব ক্যাজুয়ালি কথা বলছি। সরি সরি সায়রা আপু। অ্যান্ড লাস্ট একটা কথা বলতে চাই যে কবিতার নাম আমার মনে নেই, তবে স্কুলে থাকতে একটা কবিতা পড়ছিলাম যে আহ বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছে দিবারাত্র। অনেকদিন বাংলা পড়া হয় না, আমার যদি প্রোনাউন্সিয়েশনে কোনো ভুল হয় ক্ষমা চাচ্ছি সবার কাছে। তো আশা করি আমার যতটুকু নলেজ আছে, আমার যতটুকু জ্ঞান আছে, আমি কিছু লেখালেখি করি, করোর সাথে যুক্ত হয়ে আমি আর অনেক কিছু শিখতে পারবো। আমি যতটুকু পারি সেটা দিতে পারবো আপুদের সাথে, ভাইদের সাথে, এইচআর টিমের সাথে, বা আরো বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন করোর সাথে যুক্ত, তাদের সাথে কাজ করে বিভিন্ন এক্সপিরিয়েন্স নিতে পারবো। এবং লাস্টলি, যার জন্য অ্যাকচুয়ালি আমরা সবাই এখানে, ভালো একটা প্রোফাইল। যাতে একজন আপু মেবি কথা বলছিলেন যে উনি পিএইচডি এর জন্য বাইরে যেতে চাচ্ছেন, তার জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জন্য তার একটা অ্যাকচুয়ালি ভ্যালিড সার্টিফিকেট দরকার। যেমন আমি বললাম, আমি একটা এনজিও তে প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত আমি অ্যাজ এ ভলেন্টিয়ার টিচার হিসেবে কাজ করেছি, ম্যাথস অ্যান্ড সায়েন্স। ক্লাস 9 অ্যান্ড 10 কে আমি ট্রেন করতাম। তো সেখান থেকে আমার কোনো মানে একদম, তারা আমাকে অ্যাপ্রিসিয়েশন লেটার দিয়েছেন, কিন্তু আপু যে বললো সার্টিফিকেশনের কোনো সিস্টেম ছিল না, দে ডিডন্ট প্রোভাইড মি দ্যাট। তো এটাও একটা ফ্যাক্ট দ্যাট করোর সাথে যুক্ত হওয়ার একটা কারণ এটা ছিল। এন্ড আমার যতটুকু মনে পড়ে যে, সরি আমি বেশি সময় দিচ্ছি, আমি দুঃখিত। একটা ব্যাপার ছিল যেদিন আমার যতটুকু মনে পড়ছে, সিইও স্যার করোর, সে একটি কথা বলেছিল যে অফিস তো আমরা সব জায়গা থেকেই করি, তো ভার্চুয়াল অফিসের মানে আইডিয়াটা কেমন। তো আমার কাছে জিনিসটা একটু ইনোভেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং লাগলো যে আসলে এইভাবে কখনো ভাবা যায়নি যে মানে একসাথে কাজ করতে, মানে রিমোট ওয়ার্ক সবাই করে, ফ্রিল্যান্সিং অনেকেই করে। আমিও কিছুদিন অ্যাজ আ ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেছি, তবে সেটা খুব কম সময়ের জন্য, যদিও আমার স্কিল আরো ডেভেলপ করতে হবে। তো আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে যে অ্যাকচুয়ালি জিনিসটা সবাই কাজ করে না, অ্যাটলিস্ট নন প্রফিটেবল অর্গানাইজেশন তো করে না। তো আমার কাছে জিনিসটা খুব পছন্দ হয় ব্যক্তিগতভাবে এবং আমি ইন্টারেস্টেড ফিল করি।
এই কারণটাতেই একদম আমাকে স্টিকড আউট, মানে আমি নিজের কাছে প্রমিস করছিলাম দ্যাট আমি করতে যাচ্ছি এন্ড লাস্ট ফর্মটা ফিল আপ করছি। আমি একদম ক্যাজুয়ালি কথা বলতেছি, আমি আবার সরি বলছি, এখানে আমার থেকে অনেক সিনিয়র পার্সন থাকতে পারেন, সরি ভাইয়া আর আপু, দ্যাটস ইট, থ্যাংক ইউ। ধন্যবাদ রানী আপু। সবার প্রথমে তো আমি বলবো আপনার ভয়েসটা খুবই সুইট, আমার খুবই সুন্দর লেগেছে আপনার ভয়েসটা। সেকেন্ডলি একটা যেটা ব্যাপারটা মেনশন করেছেন, প্রাইভেটে যারা পড়ে ওদের ব্যাপারে একটা পারসেপশন থাকে। তো করোর এখানে মজাটাই এটা, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমরা একসাথে যুক্ত হয়েছি। কেউ সারা জীবন পাবলিকে পড়েছে, কেউ সারা জীবন প্রাইভেটে পড়েছে, এক একজনের লাইফস্টাইল এক এক রকম। তো এই যে সব ক্যাটাগরির মানুষ আমরা এক হয়েছি, এটাই হলো করোর সবচেয়ে মজার বা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। থ্যাংকস অ্যাগেন ফর ইউর স্পিচ। নেক্সট আমি সেলফ ইন্ট্রোডাকশনের জন্য ইনভাইট করছি। শাকওয়াত হোসেন ভাইয়া হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আমি দুঃখিত, আমি এর আগেও হ্যান্ড রেজ করেছিলাম, কানেক্ট হয়েছিলাম, পরে আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন উন্নয়ন বিষয় নিয়ে পড়াশোনা করছি প্রথম বর্ষ। করতে আসলে আমার আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছি এটা মূলত একটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট। এখান থেকে বিভিন্ন দিকে আমি এগোতে পারবো। আর বিশেষ করে আমার দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা আছে। আরো বিভিন্ন কিছু জায়গা থেকে করো আমার জন্য একটা সাহায্যকারী অর্গানাইজেশন হিসেবে কাজ করবে বলে আমি মনে করি, বলে করতে যোগদান করেছি। করতে আসার আমার মাধ্যম হিসেবে আমার বন্ধু আমাকে সাহায্য করেছিল। আর ইতিপূর্বে আমি বিভিন্ন কিছু অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে রোভার স্কাউট থেকে শুরু করে আরো কিছু আমার কিছু কিছু কলেজের এবং আমার তৃণমূল পর্যায়ে কিছু উপজেলায় কিছু অর্গানাইজেশন ছিল, যেসব নন প্রফিটেবল অর্গানাইজেশন, ওখানে যুক্ত ছিলাম। তো আলটিমেটলি সব মিলিয়ে আমি করতে এসেছি এবং এখান থেকে আমি কিছু শিখতে পারবো, জানতে পারবো এবং নিজেকে এখানে কন্ট্রিবিউট করে সমাজের জন্য কল্যাণ বয়ে আনবো বলে নিজেকে দাবি করি। এই জন্য আসলে আমার করতে আসা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাকওয়াত হোসেন ভাইয়াকে। নেক্সট সেলফ ইন্ট্রোডাকশনের জন্য ইনভাইট করছি। How to say it? Is there anybody যে ইন্ট্রোডাকশন দিতে চায়? আমার মনে হয় আরো অনেকে বাকি আছে। আমি আপনাদেরকে বলবো আপনাদের ভয়টা ভেঙে নিজেকে এক্সপ্রেস করেন। ওকে, যেহেতু আর কেউ সামনে এগিয়ে আসছে না, সো এই ইন্ট্রোডাকশনের পোর্শনটা আমরা এখন শেষ করছি। এখন আমরা আবার চলে যাই আমাদের করতে জয়নিং এর ফার্স্ট ডে এক্সপিরিয়েন্সের ব্যাপারে। আমরা আরো দুজন থেকে তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানবো, যারা আমাদের একদম প্রথম ব্যাচ থেকে আমাদের সাথে কাজ করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবার প্রথমে আমি ফ্লোর হ্যান্ড ওভার করছি মাস এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট থেকে আসিফুর রহমান জয় ভাইয়াকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আসিফুর রহমান জয়, আমি ঢাকা থেকে বলছি। সরি ফর ইন্টারাপশন, আসলে আমি একটু ফ্যামিলি মেম্বারদের মধ্যে আছি, তো এই জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি করতে জয়েন করেছি আজকে প্রায় 2 মাস এবং আমি এখানে ম্যাথস এম্পাওয়ারমেন্ট গ্রুপের একজন
প্রজেক্ট ক্রাউন হিসেবে কর্মরত আছি। তো এখানে ফার্স্ট ডেতে যখন জয়েন করি আমি আমার ব্যাড থিং গুলো দিয়ে শুরু করি, কারণ আমরা অনেক সময় মনে করি যে আমরা যখন ব্যাড কিছু করি সেটা হচ্ছে দেখা যাচ্ছে সবাইকে খারাপ কিছু মনে করে যে আমি এটা করতে পারলাম না বা আমি এটা কমপ্লিট করতে পারলাম না। তো সেই ক্ষেত্রে হয়তো বা আমি এটা, সরি ফর ইন্টারাপশন, টু প্লিজ কাইন্ডলি, সরি ফর ইন্টারাপশন। তো এরপর দেখা যায় যে আমরা এখান থেকে একটু আলাদা হয়ে যাই, যে যেহেতু প্রথম থেকে এই বিষয়টা করতে পারছি না, তো হয়তোবা তারা আমাকে আর ভালো চোখে নেবে না। তো যে ক্ষেত্রে হয়, নুরুদ্দিন ভাই আমাকে অনেক হেল্প করে এই ক্ষেত্রে। আমি প্রথম দিনই লেট লতিফ, ইভেন আমার কিছু প্রবলেমের কারণে আমি জয়েনও করতে পারিনি। তো যখন জয়েন করতে না পারি আমি সরাসরি নুরুদ্দিন ভাইকে বিষয়টা জানাই। তো নুরুদ্দিন ভাই আমাকে যেটা বলে সেটা শুনে আসলে আমি মূলত আরো বেশি ইন্সপায়ার হই এখানে কাজ করার জন্য। সেটা হচ্ছে আপনার অ্যাসেট না থাকতে পারে, আপনার কম্পিউটারের প্রবলেম থাকতে পারে, যেটাই হোক না কেন, আপনি আপনার আন্তরিকতাটা কতটুকু আমাদের সাথে শেয়ার করছেন, আপনি কতটুকু আমাদের প্রতি আন্তরিক, আপনার কাজের প্রতি আন্তরিক, এটাই আমাদের কাছে অনেক। তো আপনি ধৈর্য হারা হবেন না, আপনি লেগে থাকেন, ইনশাআল্লাহ একটা না একটা গতিতে আমরা সবাই মিলে পৌঁছবো। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এটাকে কোনো অর্গানাইজেশন অথবা এটাকে কোনো হচ্ছে জাস্ট ওয়ার্কিং পারপাস অর এক্সপিরিয়েন্স পারপাস আপনার প্লিজ এটাকে ধরবেন না। আপনি যদি এটাকে আপনার নিজের ইনস্টিটিউট অথবা আপনার নিজের পরিবার মনে করেন, নিজের পরিবারকে কি করে বিশ্ব দরবার বলেন, জাতীয় পর্যায়ে বলেন, কিভাবে নিয়ে যাওয়া যায়, আরো বেটার একটা পজিশনে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা যদি সবাই মিলে কাজ করি, সবাই মিলে, নট অনলি সিঙ্গেল পার্সন, সবাই মিলে যদি কাজটা করি, তাহলে দেখা যাবে সবাই সবার ভুল ভ্রান্তিগুলো ধরতে পারবো, সবাই সবার কাছ থেকে শিখতে পারবো, এবং এর থেকে করো আমাদের কাছ থেকে উপকৃত হবে। কারণ করো হচ্ছে নট অনলি এ সিঙ্গেল সোশ্যাল অর্গানাইজেশন, এটা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আমি জানি কিনা আপনারা সবাই হয়তো বা জানেন যে আমাদের নুরুদ্দিন ভাই কিন্তু বাহির থেকে বিলংস করে। সে আমাদেরকে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও সে শুধুমাত্র বাংলাদেশের জন্য তার যে দেশপ্রেম, সেই দেশপ্রেম থেকে আমাদের তরুণদেরকে নিয়ে কাজ করার জন্য তার যে এই উদ্যোগ, আমি পার্সোনালি তাকে সাধুবাদ জানাই। এবং তিনি যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আপনাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আশা করব তার এই যে উদ্যোগটা, তার এত ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে যে একটা পথ দেখিয়েছেন, আমরা সবাই এটার সদ্ব্যবহার করব এবং তাকে এমন একটা করকে উপহার দিব যেটা তিনি স্বপ্ন দেখেছেন এবং সেটা নিয়ে বাস্তবায়ন করার জন্য আমাদের মতো তরুণদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসিফুর রহমান ভাইয়াকে এত সুন্দরভাবে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। বিশেষ করে আপনি যে আন্তরিকতা প্রেজেন্ট করার যে ব্যাপারটা বলেছেন, ওটা আমার খুবই ভালো লেগেছে। আপনি আজকে শেয়ার না করলে হয়তো আমরা কেউই কখনো জানতে পারতাম না ব্যাপারটা। নেক্সট আমি ফ্লোর হ্যান্ড ওভার করতে চাই আমার ডিপার্টমেন্ট কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ ডিপার্টমেন্ট থেকে সুমাইয়া বিনতে মোস্তফাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে আপু? জি আপু। আমি সুমাইয়া, আমি কমিউনিকেশন আর্টিস্ট টিম থেকে বলতেছি। ফার্স্ট দিন করতে হচ্ছে আমরা যখন জয়েন হই তখন পুরোলি বুঝতে পারতাম না যে অনলাইনে কি করব না করব। তখন ফার্স্টে হচ্ছে আমরা তেমন কারোর সাথে তেমন পরিচিত ছিলাম না, যে কাদের নক দিব, আসলে মেনলি আমরা কি কাজ করব, কোথায় কাজ করব, কিছুই বুঝতে পারতেছিলাম না যে কি করব বসে বসে। দেন কারোর নক দিতেও খুব নার্ভাস ফিল করতাম, এমন ছিল ব্যাপারটা। তারপর আস্তে আস্তে দেখলাম যে ফাউন্ডার যে নুরুদ্দিন ভাইয়া, খালেদ ভাই, ওনারা আছে, ওনারা নিজ হাতেই আমাদেরকে সব দেখিয়ে দিছে, যেমন স্ক্রিন শেয়ারে, তারপর আমরা কোথায় কি কাজ করব, ওয়ার্কশিটের কাজ, ফাইল ডকুমেন্ট, সবকিছুই ওনারা একদম হাতে ধরে আমাদের শিখিয়ে দিছে। অ্যান্ড আমরা কিছু না বুঝতে পারলেও একদম সিঙ্গেলভাবে আমাদের বুঝিয়ে দিছে, তারপরে আমরা ইউজড টু হয়ে গেছি। আর ফার্স্টে তেমন কাজে তো মন বসতো না, মানে কি করব না করবো একটা মানে কনফিউশনে থাকতাম এমন। তো আস্তে আস্তে কাজ করার পরে খুবই ইউজড টু হয়ে গেছি, অ্যান্ড এখন কাজ করতে অনেক ভালো লাগে। আর এখানে মেনলি আমরা হচ্ছে এমন না যে ধরেন আপনারা সবাই কাজ করবেন, এখন আপনারা নতুন, তো কাজ করার সময় অনেকে বলে যে মানে একটা আমাদের অনেক টিম থাকে, সবাই টিম ওয়ার্ক থাকে। তো টিমে এমন
মানে অনেক সময় হয় যে একজন সব সিদ্ধান্ত নিলাম, একজনের উপরে সবকিছু, বা আপনাদের কথার কোনো প্রায়োরিটি দেওয়া হবে না, এমন না। আমাদের এখানে এই জিনিসটা খুব ভালো যে ধরেন আপনার এক্সপিরিয়েন্স, আপনার যে একটা চিন্তা, এই জিনিসটাই আমরা এখান থেকে নিব, যে আপনি মেনলি কি চাচ্ছেন, আপনার প্ল্যান কি। এখান থেকে সবার প্ল্যান নেওয়া হয়, মানে একদম সিঙ্গেল কারো প্ল্যান নিয়ে কাজ করা হয় না, সবার প্ল্যান নিয়ে কাজ করা হয়। মানে এখানে নিজেকে ছোট করার মতো কোনো অয়ে নাই, মানে নিজেকে সবসময় উপরে করে দেখবেন এই জায়গায়। তো সামনের দিকে আমি করোর সাথে থাকতে চাই, আশা করি এখান থেকে আমি আমার স্কিল আরো ডেভেলপ করতে পারবো। আর আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সুমাইয়া বিনতে মোস্তফা আপুকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এখন আমি ফ্লোর হ্যান্ড ওভার করতে চাই আমাদের এইচআর হেড এবং আমাদের করোর কো ফাউন্ডার খালেদ সাইফুল্লাহ ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আমি এক ধরনের বলা যায় যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন লোকেশন থেকে এসেছেন সবাই। আমি আমরা যে একটি ইনক্লুসিভ সোসাইটির কথা ভাবছি, যে কথা আমরা বলছি, তারই একটি উদাহরণ বলতে পারি আজকে। কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যেভাবে যুক্ত হয়েছেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, এই যে একটা ডাইভার্সিটি তৈরি হয়েছে আমাদের মাঝে, এটা আমাদের জন্য কিন্তু একটা ভালো লার্নিং এক্সপিরিয়েন্স দিবে এবং রিয়েল লাইফে আমাদের সবার সাথে ঐক্যমত ভাবে চলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি প্রথমেই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা অফিসিয়ালি আমাদের করার সাথে যুক্ত হয়েছেন এবং হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যের কথা বলছি, যে স্বপ্নের কথা আমরা বলছি, যে বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই বিষয়ে, সেই স্বপ্ন যাত্রায় আপনাদেরকে আমরা সারথি হিসেবে পেয়ে আমরাও নিজেদেরকে ধন্য মনে করছি এবং এর পাশাপাশি আপনাদেরকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের টিমে। আমরা আশা করবো এখন থেকে আমরা সবাই একটি পরিবারের মতো হয়ে কাজ করব এবং সবাইকে নিয়ে যেন আমাদের পথ চলা হয়। আমরা চাই কেউ আমাদের থেকে ঝরে না যায়, আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই। তবে দুই একটি বিষয় আপনাদেরকে সাথে আমি একটু শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আপনারা দেখছেন করো, আসলে করো নামটার ভিতরে একটা মোটিভেশন আছে আমাদের। হয়তো ডিটেলস আপনারা দেখেছেন, কেয়ার ফর অ্যাসেটস, রিসোর্সেস এন্ড অব্লিগেশনস। কিন্তু বাংলা ভাষার দিক থেকে যদি বলি, আমরা সবাই কিন্তু কোনো একটা কাজ আমাদের সামনে আসে, হয়তো পারিবারিক কাজ হোক বা ক্লাসের ক্ষেত্রে গ্রুপ কোনো প্রেজেন্টেশন হোক বা যে কোনো কাজ হোক, আমরা কিন্তু বলি ভাই তুমি করো এটা, ভাই তুমি এইটা দায়িত্ব নাও। মানে সবাই কিন্তু নিজেদের দায়বদ্ধতা আর একজনের উপরে চাপিয়ে দেয়, নিজে একটু সেফ জোনে থাকতে পছন্দ করি। তো আমরা করণ নামটা এই জন্য দিয়েছি, ভাই তোমার হাতে যে অপরচুনিটি আছে, তোমার হাতে যে রিসোর্স আছে, তোমার হাতে যে সময় আছে, তোমার যতটুকু যোগ্যতা আছে, সেইটা দিয়ে তুমি করা শুরু করো, এখন থেকে করা শুরু করো। মানে এই যা তোমার কাছে আছে এই রিসোর্স কে সর্বোচ্চ তুমি কাজে লাগাও, অর্থাৎ তুমি কিছু একটা করো। আমরা বিশেষ করি প্রত্যেকটা মানুষের নিজেদের একটি আত্মশক্তি আছে। মানুষ হাজার বছর পিছনে যদি তাকায়, তাদের যে জীবনযাপনের মান প্রতিনিয়ত কিন্তু ডেভেলপ করছে, একটি উন্নয়ন থেকে উন্নততর জায়গায় চলে যাচ্ছে। এই জীবন ধারণের মান থেকে শুরু করে সার্বিক বিষয় কাজে লাগিয়ে আমরা একটা পর্যায়ে কিন্তু আমরা অতিক্রম করছি, বিবর্তনের ভিতর থেকে যাচ্ছি। এই যে প্রতিনিয়ত পরিবর্তনের ভিতর থেকে যাচ্ছে, এই পরিবর্তনকে খাপ খেয়ে নেয়া এবং এই জায়গায় আমাদেরকে কন্ট্রিবিউট করা, প্রত্যেকের যে মেধা মনন যোগ্যতা আছে, প্রত্যেকের একটা ইউনিক অ্যাপ্রোচ আছে। প্রত্যেকের ভিতরে, আমার ভিতরে একটি জায়গা হয়তো আমি ভালো পারি, ভালো বলতে পারি, আর একজন হয়তো ভালো লিখতে পারে, আর একজন হয়তো ভালো অন্য কোনো দক্ষতা আছে, জায়গায় উপস্থাপনার দক্ষতা আছে, আর একজনের হয়তো বিভিন্ন ধরনের এক্সট্রা অর্ডিনারি থাকে। প্রত্যেকেরই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকের একটা স্বকীয়তা থাকে। আমরা চাই পড়ার সাথে যারা যুক্ত হবে, তাদের যে এক্সপার্টাইজ আছে, তাদের তাদের যে অভিজ্ঞতা আছে, প্রত্যেকের জায়গা থেকে ইনপুট করবে, সবগুলো মিলে একটা আউটপুট তৈরি হবে, যার মাধ্যমে আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবো সোসাইটিতে। এই জায়গা থেকে মূলত আমাদের একটি বিহাইন্ড দ্য সিন থেকে মোটিভেশন করো, এই জায়গাটা আপনারা ধারণ করবেন আমি আশা করছি। তো এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন আপনারা প্রত্যেকে নিজের জায়গা থেকে যে করণীয়টুকু আছে, সেই করণীয় জায়গা থেকে অবশ্যই রোল প্লে করবেন, কন্ট্রিবিউট করার ট্রাই করবেন। এটা ছিল আপনাদের উদ্দেশ্যে প্রথমত বিষয়টা শেয়ার করা। দ্বিতীয় একটি বিষয় শেয়ার করা, সেটি হচ্ছে গিয়ে আমরা আসলে আপনারা যে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আমাদের ফেসবুক কমিউনিটি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি, সবগুলো যে দেখতে পাচ্ছেন, আমাদের যে অ্যাক্টিভিটি গুলো, আমরা মূলত এই অ্যাক্টিভিটি, আমাদের যে কাজগুলো ইতিমধ্যে আপনারা দেখেছেন, সবগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি।
আমাদের ভলান্টিয়াররা তৈরি করেছে, আমাদের ইন্টার্ন যারা ছিল তারা তৈরি করেছে, আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে ওয়েবসাইটের কন্টেন্ট থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে এই যে ফেসবুকের পোস্টার গুলো দেখতে পাচ্ছেন, ইউটিউবের ভিডিও গুলো দেখতে পাচ্ছেন, এতগুলো কাজ দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু বাইরের কোনো প্রতিষ্ঠানকে হায়ার করে এগুলো করি। আমরা চাচ্ছি আমরা একটা সেলফ ইকোসিস্টেম তৈরি করতে, যে জায়গায় আমাদের ত্রুটি থাকবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, আমাদের জড়তা থাকবে, আমাদের হয়তো স্কিল গ্যাপ থাকবে, কিন্তু আমরা চাই এমন একটি ইকোসিস্টেম ডেভেলপ করতে একটি আত্মনির্ভরশীলতা থাকবে। সে জায়গায় আমাদের কাজগুলো আমরা তৈরি করব। আমরা শিখতে শিখতে হয়তো ভুল হবে, ট্রায়াল এরর বেসিসে আমরা আগাবো, কিন্তু সবগুলো কাজ আমরা নিজেরা করতে চাই। এবং প্রতিনিয়ত যে করোর যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে প্রত্যেক জায়গা, সেই কাজগুলো কিন্তু আমরা নিজেরা করছি। এই কারণে হয়তো অনেক সীমাবদ্ধতা আছে, মান মান উত্তীর্ণ করার অনেক জায়গা রয়ে গিয়েছে, যেই কাজগুলো আপনারা মূলত করবেন। আমাদের করোর যাত্রা খুব বেশি দীর্ঘ না, বছরের শুরু থেকে 6 মাসে পদার্পণ করছে। এর ভিতরে কিন্তু আমাদের সংখ্যাটা খুবই নগণ্য ছিল। প্রথম ভলান্টিয়ার এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের পূর্বে আমরা হয়তো 8 জনের ছোট টিম ছিলাম। প্রথমে আমাদের ফাউন্ডার বোর্ডে 3 জন আমরা কাজ করেছি। আমরা স্ট্রাকচার ডেভেলপ করা ট্রাই করেছি। বাংলাদেশে একটি নতুন অ্যাপ্রোচ নিয়ে এসেছি, যে অ্যাপ্রোচ শুধুমাত্র বাংলাদেশের জন্য না, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, যেই দেশগুলোর যে মূল সমস্যা, আমরা যদি মূল সমস্যার জায়গায় একটু বিহাইন্ড দিচ্ছি, আমি একটু সময় বেশি নিচ্ছি, খুব বেশি সময় নেব না। আসলে আমাদের এই যে তৃতীয় বিশ্বের দেশগুলো যেগুলো আমরা বলি, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো, এই দেশগুলোতে গণতন্ত্র আছে, উন্নয়ন আছে, কিন্তু গণতন্ত্র উন্নয়নের যে সমন্বিত একটি প্রয়াস, সেই জায়গায় সীমাবদ্ধতা আছে। আমরা দেখতে পারি যে উন্নয়নশীল যে দেশগুলোর বাইরে যে দেশগুলো অলরেডি উন্নত আছে, উন্নত বিশ্বের দেশগুলো, তাদের গণতন্ত্র উন্নয়ন যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছে, তাদের যে নেতৃত্ব যারা আছেন, তাদের যে নেতৃত্বের বিকাশ, যে লিডারশিপ কোয়ালিটি, সেই ব্যাকগ্রাউন্ড গুলো যদি আমরা স্টাডি করি, তাহলে দেখতে পারি আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোর সমস্যা কি। আমাদের যে নেতৃত্ব আছে, আমরা যদি এ জায়গা থেকে আসলেই রাজনৈতিক নেতৃত্ব, ভালো নেতৃত্ব নিয়ে আসতে পারতাম, যারা আসলেই রাজনৈতিক চর্চা করে, লিডারশিপ চর্চা করে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে। আমাদের দেশে স্বাভাবিকভাবে ফ্যামিলি লিগ্যাসি থেকে উঠে আসে, অথবা হয়তো দলীয় ভাবে উঠে আসে নেতৃত্বের বিকাশের জায়গা একটি সীমাবদ্ধতা আছে। এই জায়গাটি ফাইন্ড আউট করে মূলত আমাদের করোর সৃষ্টি এবং অগ্রযাত্রা। এই জায়গায় আমরা চাচ্ছি আমরা একটা মডেল অ্যাপ্রোচ নিয়ে আসতে, যে মডেলটা আমাদের শুধু বাংলাদেশ না, এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটি মডেল কাজ করবে। এই কারণে আমাদের করোর ফাউন্ডার নুরুদ্দিন ভাই আমাদের সাথে আজকেও যুক্ত আছেন, সেই সুদূর যুক্তরাষ্ট্র থেকে। তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। তিনি আরো বিষয়গুলো বলবেন। আমাদের একটা ইউনিক অ্যাপ্রোচ তৈরি করতে, যেই অ্যাপ্রোচটি আমরা মূলত আপনাদেরকে সাথে নিই, আমাদের স্বপ্নগুলো আছে, যে প্রকল্পগুলো আছে, যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো আপনারাই নেতৃত্ব দিবেন। আমাদের ভলান্টিয়ার এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম 1.0 তে যারা ছিলেন, তারা মূলত আমাদের অফিস সিস্টেমের ভিতরে যুক্ত হয়েছেন। আমাদের যে অফিসকে দেখতে পাচ্ছেন, যে প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রাম ডিজাইন করা, এই প্রোগ্রাম পরিচালনা করা, প্রত্যেক ডিপার্টমেন্টে কাজ করা। আমাদের কতটা 8টা ডিপার্টমেন্ট আছে যারা কাজ করছে, প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা আলাদা করণীয় আছে, তাদের আলাদা স্ট্রাকচার আছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কাজ করছে। এরপরে আবার কেন ভলান্টিয়ার থাকার প্রয়োজন, আপনারা কেন যুক্ত হয়েছেন? আমরা চাচ্ছি আমাদের অফিস সিস্টেমে যারা যুক্ত হয়েছে, তারা অফিস মেনটেইনিং কাজ করছেন, এর বাইরে যে একটি বড় জনশক্তি আছে বাংলাদেশে, যারা বিভিন্ন কমিউনিটিতে কাজ করছে, বিভিন্ন কমিউনিটিতে আছে, তাদেরকে আমরা এম্পাওয়ার করতে যাচ্ছি। এই কারণে আপনাদেরকে আমরা নাম দিয়েছিলাম কমিউনিটি ভলান্টিয়ার্স। অর্থাৎ আপনারা এই কমিউনিটি ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা আমাদের আছে, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামে মূলত আপনারা কাজ করবেন। আপনাদের পরেও আমাদের আরো একটি লেভেল আসবে, এটা হচ্ছে কিছুদিনের ভিতরে আপনারা আমাদের সেই বিজ্ঞাপনটি দেখতে পাবেন, যার মাধ্যমে হচ্ছে আমরা কমিউনিটি ভলান্টিয়ার হায়ার করব, যারা মূলত একদম তৃণমূল পর্যায়ে যারা আছে, তাদেরকে এম্পাওয়ারমেন্টে কাজ করবেন, যাদেরকে আপনারাই নেতৃত্ব দিবেন। অর্থাৎ আমাদের যে ভলান্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামটি 3টি পর্যায়ে আছে। একটি পর্যায়ে যেটি হচ্ছে যারা প্রথমে যুক্ত হয়েছে 1.0, তারা আমাদের অফিস সিস্টেমে কাজ করছে। দ্বিতীয় যে প্রোগ্রাম, যেটি হচ্ছে 1.1 এবং কমিউনিটি ভলান্টিয়ার্স, এই প্রোগ্রাম আপনারা যুক্ত হয়েছেন, আপনারা মূলত কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামকে লিড করবেন। তৃতীয় পর্যায়ে আরো একটি ধাপে আমাদের ভলান্টিয়ার যুক্ত হবে, তারা মূলত আমাদের সাথে যুক্ত হবে একদম তৃণমূল পর্যায়ে, যারা একদম আমি যদি বলি গ্রাম পর্যায়ের প্রত্যেকটা জেলা, উপজেলা, শহরে যারা আছে, সংসদীয় আসনে যারা আছে, সে জায়গায় মানুষের যে ভয়েস আছে, তাদের যে অ্যাপ্রোচ আছে, তাদের সমস্যাগুলো আছে, তাদের যে ওপিনিয়ন গুলো আছে, যেগুলো আমাদের রিসার্চের কাজে তারা হেল্প করবে, তাদের ওপিনিয়ন গুলো আমরা চাচ্ছি আমাদের সিস্টেমের ভিতরে নিয়ে আসতে, তাদের ভয়েস গুলোকে আমরা চাচ্ছি কভার করতে, তাদের সব কিছুতে আমরা আমাদের গবেষণা
টিম যারা কাজ করছে তাদের সাথে যুক্ত করে একটি ইউনিক অ্যাপ্রোচ নিয়ে আসতে চাচ্ছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা বাংলাদেশে এত বড় পরিসরে একটি গবেষণা টিম তৈরি করতে চাচ্ছি। প্রায় প্রত্যেকটা সংসদীয় আসন থেকে যুক্ত হবে প্রায় 1000 নাম্বারের একটি টিমকে আমরা উন্নীত করতে চাচ্ছি, যারা বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে ছড়িয়ে থাকবে। তারা মূলত একদম মাস পিপল যারা আছে, মাস পিপলের যে ওপিনিয়ন গুলো আছে, যে থট গুলো আছে, সবগুলোকে আমাদের রিসার্চে নিয়ে আসবেন। তাদের বিষয়গুলোকে আমরা তাদের এম্পাওয়ারমেন্টে কাজ করব, তাদের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই, তাদের সোসাইটির যে চেঞ্জ প্রয়োজন সেই জায়গায় আমরা ইম্প্যাক্ট তৈরি করতে যাচ্ছি। যেই তৈরির কথা বলছি, যেই পরিবর্তনের কথা বলছি, যেই ড্রিমের কথা আমরা বলছি, এই স্বপ্ন যাত্রায় আপনারা এক একজন সৈনিক হিসেবে ভূমিকা রাখবেন, এক একজন স্বপ্নের এই যাত্রার সারথি হিসেবে রোল প্লে করবেন এবং এই কাজের নেতৃত্ব দেবেন। আপনাদের নেতৃত্বের হয়তো বিকাশের জায়গায় আমরা আপনাদের থেকে শিখবো প্রতিনিয়ত। আপনারা যারা বিভিন্ন জায়গায় এক্সপার্টাইজ আছেন বিভিন্ন স্কিলের ক্ষেত্রে, আপনারা সেই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদেরকে আমরা সুযোগ তৈরি করে দিব আপনাদের বিষয়গুলো তুলে ধরার জন্য। আমি আর খুব বেশি দীর্ঘায়িত করবো না, আমার বক্তব্য এ জায়গায় শেষ করছি। আমি আশা করবো আপনারা আমাদের যে পথ চলা শুরু হয়েছে 3 মাসে, এই পথ চলাতে আরো দীর্ঘ হবে। আপনাদের সামনে আরো অপরচুনিটি আছে এই প্রোগ্রামের পরে আমাদের সাথে পেইড ইন্টার্ন হিসেবে যুক্ত হওয়া, নন পেইড ইন্টার্ন, পেইড ইন্টার্ন হিসেবে যুক্ত হওয়া, সবশেষ আমাদের সাথে এমপ্লয়ি হিসেবে যুক্ত হওয়া, যার মাধ্যমে আপনারা করকে বৈশ্বিক নেতৃত্বের পর্যায়ে নিয়ে যাবেন। একটি গ্লোবাল অর্গানাইজেশন হিসেবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে যে যাত্রা আমাদের, সেই যাত্রাকে আরো শানিত করে বৈশ্বিক পর্যায়ে আপনারা উন্নীত করবেন সে আশাবাদ ব্যক্ত করি আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কো-ফাউন্ডার এবং এইচআর হেড খালেদ সাইফুল্লাহ ভাইয়াকে এত স্বল্প সময়ে এত ইজি ভাবে করোর পুরা প্ল্যানিংটা আমাদের সামনে তুলে ধরার জন্য, ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি এরপরে কারো কনফিউশন বা তেমন একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার আমি ফ্লোর হ্যান্ড ওভার করতে যাচ্ছি আমাদের করোর ফাউন্ডার ANM নুরুদ্দিন ভাইয়ার কাছে। নুরুদ্দিন ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ খুব ওয়ালাইকুম আসসালাম। মজাটা আপনারা নষ্ট করে দিলেন, আমাকে কথা বলতে দিয়ে দিলেন, খুব মজা লাগছিল। মানে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, মানে আমার জীবনে এতটুকু আনন্দিত আমি আর কখনো হইনি। সত্যি বলছি, আমার জীবনে আমি এতটুকু আনন্দিত আর কখনো হইনি। বাংলাদেশে যে সমস্যাটা আমি ফিল করেছি, সেই সমস্যাটা যে আছে সেটা প্রমাণিত হলো, এবং সেই সমস্যাটা সমাধানেরও যে একটা উপায় আছে সেটাও কিছুটা কিছুটা উকি দিচ্ছে। মনে মনে হচ্ছে আমরা যেই থিওরি, যেই অ্যাজাম্পশনস নিয়ে কাজ করছি তা বাস্তবায়ন হওয়ার এবং একটা পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করার একটা পসিবিলিটিস দেখা যাচ্ছে। এখন এটা হলো স্ট্র্যাটেজিক কথা। আপনাকে যখন আপনি, আমি কিন্তু আবার ওরিয়েন্টেশনে যাচ্ছি না, আমি অলরেডি ধরে নিয়েছি যে আপনারা সবাই সবকিছু বুঝতে পেরেছেন এবং আপনারা সবাই করোর সাথে নেক্সট ফেজ 3 তে অলরেডি চলে এসেছেন। আপনাদের ট্রেনিং হ্যাজ অলরেডি বিগান। টুডে এক্সপিরিয়েন্স, অল এক্সপিরিয়েন্স, এভরিথিং আমার মনে হয় বেসিক লেভেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন, অনেকেই আপনারা যে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, যতটুকু আপনাদের নলেজ শেয়ার করেছেন, বুঝতে পেরেছেন। তো আমি ওই দিকে না গিয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি আর কি। এখন আমরা বাংলাদেশের প্রবলেম আইডেন্টিফাই করেছি যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে যেই লেবার ফোর্স তৈরি হয়,
সেই লেবার ফোর্স পৃথিবীতে একেবারে 4th ক্লাস, নট ইভেন 3rd ক্লাস। তো এটা বুঝার জন্য আমরা বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা বা বিভিন্ন দেশের অবস্থান এগুলা একটু যখন দেখাশোনা করলাম, দেখাশোনা করে আমরা যেটা বুঝলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে লেকচার বেসড, ইনক্লুসিভ না। ইনক্লুসিভ না ওই অর্থে যে আপনি কোনো অ্যাক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত থাকেন না। আপনি যখনই কোনো অ্যাক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত থাকেন না, শুধুমাত্র বইয়ের উপর ফোকাস করা থাকে, এবং আমার ছাত্র অবস্থা থেকে এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি, ক্লাসগুলোতে ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট যেগুলো পড়ায় ওইখানে যে সকল বই ব্যবহার করে, ওই বইটা মনে করেন 2024-এ পড়াচ্ছে, 2024-এর ভার্সান না, কিন্তু ওটা 2019-এর ভার্সান। এখন আমার একটা লজিক হইলো, আমি বসবাস করতেছি 2024-এ, আমার নলেজ দরকার 2024-এর, আমি 2019-এর ভার্সান কেন নিব? ওয়াই? আমার তো এফোর্ট সেম। আমি 2019-এর ভার্সান নিতে যে এফোর্ট দিতে হবে, 2024-এর ভার্সান যদি আমি নেই, সেম এফোর্ট দিতে হবে। তো আমি সেম এফোর্ট দিয়ে আমি লেস রেজাল্ট কেন নিব? এই হলো আমাদের দেশ, আমরা যে পিছায় গেলাম, এই কারণে পিছায় গেলাম। আমাদের প্রয়োজন একটা ইনক্লুসিভ এডুকেশনাল সিস্টেম তৈরি করা। এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সবাই সারাদিন বকর 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 যে করে, হ্যাঁ, আরে ভাই, সমস্যা আছে, এটা সবাই দেখতেছি, এটা নিয়ে কথা বলার কি আছে? সমস্যাটা সমাধান কেমনে হবে সেটা নিয়ে কথা বলেন। তাহলে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার অভাব আমরা সবাই ফিল করি, সবাই এটা নিয়ে চিল্লাফাল্লা করি, কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে সঠিক করতে হবে সেটা নিয়ে কেউ একটা প্ল্যান করি না। এটা শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা না, এখন বাংলাদেশের মনে করেন একটা দেশ হিসাবে যতগুলা পয়েন্ট থাকতে পারে, মনে করেন বাংলাদেশ যদিও প্রেসিডেন্ট আছে, তারপরেও দায়িত্ব হচ্ছে প্রাইম মিনিস্টারের। বাংলাদেশের যেই গণতান্ত্রিক কাঠামো, হ্যাঁ, সাংবিধানিক কাঠামো, তো সেই কাঠামোতে তা আপনি মনে করেন প্রাইম মিনিস্টারের সিটে বসেন, সবাই একজন একজন করে, এখন যেখানে বসে আছেন ওখানে একটু নড়ে চড়ে বসেন, নড়ে চড়ে বসে মনে করেন যে একটা থিম নিয়ে আসেন নিজের মধ্যে, যে আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ নাও। এখন তারপরে চিন্তা করেন কোন কোন বিষয়গুলো আপনার অ্যাড্রেস করা প্রয়োজন। তখন আপনি পাগল হয়ে যাবেন ভাই। প্রত্যেকটা বিষয়ে আপনাকে কি করতে হবে? ফোকাস দিতে হবে। এবং ফোকাস কিরকম? হালকা পাতলা ফোকাস দিলে হবে না, ওই বিষয়ে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনার গ্রাউন্ডে কি আছে, আপনার দেশের গ্রাউন্ড লেভেল থেকে একবারে বটম থেকে আপ পর্যন্ত কি আছে, পুরাটা বুঝে একটা সঠিক পদ্ধতি প্ল্যান তৈরি করে দেন আগাইতে হবে। তো এইরকম একটা প্ল্যান করতে হইলে, প্রজেক্ট করতে হইলে, হ্যাঁ, কতদিন সময় লাগতে পারে? মিনিমাম 5-10 বছর তো সময় লাগেই যাবে, তাই না? তো আমরা ওইটা কি স্টার্ট করছি কিনা আপনার গভর্নমেন্ট লেভেল থেকে বা কোনো একটা বাংলাদেশের এডুকেশনাল ইনস্টিটিউশন, এই যে বগিচগি আপনাদের বহুত নামি দামি ইউনিভার্সিটি, ওই দিন দেখতেছি একজনের ফেসবুকে পোস্ট দিছে ঢাকা ইউনিভার্সিটি কোনো একটা ইউনিভার্সিটি ক্যাটাগরি লিস্টের মধ্যে কত নাম্বারে আসছে। ওইটা আসছে দিয়ে কি হয়েছে ভাই? ঢাকা ইউনিভার্সিটি কয়টা 100% প্রোডাক্ট তৈরি করছে? ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি যেটা আমরা বলি, বিশ্বাস করি। তো সেখান থেকে আমার যতগুলো পোলাপাইন বাইরে হয়, সবগুলা তো 100% কি না, প্রোডাক্ট না। তাইলে ওই ইউনিভার্সিটি কেন এটা পারে না?
বাংলাদেশে একটা ইউনিভার্সিটিও কেন নাই যেখান থেকে 100% পোলাপাইন বের হবে, 100% মানে ফাটায় ফেলবে? বাংলাদেশে কেন এক্সিকিউটিভ ইন্ডিয়া থেকে আনতে হয়, কেন শ্রীলঙ্কা থেকে আনতে হয়? গার্মেন্টস সেক্টর আপনারা বলবেন যে আমরা মানে গার্মেন্টসে তো আমরা সাকসেসফুল, মানে উড়াই ফেলছি গার্মেন্টসে। তো তারপরও আপনার গার্মেন্টস লেভেলের, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হাই লেভেল যতগুলা এমপ্লয়ি, ম্যাক্সিমাম এমপ্লয়ি ফ্রম শ্রীলঙ্কা, ইন্ডিয়া। ওয়াই? চায়না, ওয়াই? তা আপনি বলতে পারতেন, মনে করেন 1972 সালে, তারপরে মনে করেন 1978 সালে, হ্যাঁ, 1980-তে যারা ছিল তারা বলতে পারতো ভাই আমার দেশ তো নতুন, এই মানে অনেক ধ্বংস বিধ্বস্ত দেশ, আমরা তো খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছি, এখনো কোমর সিধা করে দাঁড়াইতে পারি নাই, এখন এত কিছু করার তো সময় নাই। হুম। আর এই পরিমাণ স্কিল তো আমি এখনো ডেভেলপ করে উঠতে পারি নাই। তো বিষয়টা তখন সেটা অ্যাকসেপ্টেবল ছিল, কিন্তু এখন আপনি দেখেন আপনার বয়স 53 বছর হয়ে গেছে। তার মানে স্বাধীনতা যখন হইছে, বাংলাদেশ যখন স্বাধীন হইছে, ওই দিন যেই বাচ্চাটা জন্মাইছে, এরকম আছে না বাংলাদেশে অনেক, যে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর জন্মগ্রহণ করছে, এরকম অনেক মানুষ আছে না? তো ওই মানুষটার আজকে বয়স কত? ওই মানুষটা অলরেডি কবরে যাওয়ার সময় হয়ে গেছে। তো আপনার, তাইলে আপনি ওই ওই লেভেলে যতগুলো মানুষ, ওই বয়সের যতগুলো মানুষ বা ওইটার আশেপাশে যারা, হ্যাঁ, তাদের স্কিল লেভেলের দিকে চিন্তা করেন। তারা সমাজে কোন অবস্থানে আছে, মানে কোন সমাজে কোন অবস্থানে আছে এটা বলতেছি এই কারণে, কারণ সমাজের অবস্থান কিন্তু আপনার কোয়ালিটি রিফ্লেক্ট করে আর কি। হ্যাঁ, খুব বেশি মানুষ হয়তো মানে উত্তরাধিকার হিসেবে সমাজে ভালো অবস্থানে থাকতে পারে না, মানে থাকলেও যদি তার ভিতরে সে কোয়ালিটি না থাকে তাহলে সে সেটা ধরে রাখতে পারে না, হারাই যায়। তাই এর মানে হইল কি, আমরা প্ল্যান করে আগাইতেছি না যে আমরা জাতিটাকে কোথায় নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমাদের নেক্সট জেনারেশনের যারা আসবে, কারণ স্বাভাবিক তো, মনে করেন শেখ হাসিনা বলেন বা বাংলাদেশের যত নেতৃত্ব বলেন বা বর্তমানে যারা নতুন করে নেতৃত্বে আসতেছে, বা আপনারাই বলেন, আজীবন কি বেঁচে থাকবেন নাকি? আপনার পরে আরেকটা বেস যে আসবে, হ্যাঁ, তাকে আপনারা তৈরি করতে হবে না? আপনারা যদি তাদেরকে তৈরি না করেন, প্ল্যান করে না আগান, তাহলে দেশটা উন্নত হবে কিভাবে? দেশ উন্নত হয় কিভাবে? দেশের প্রত্যেকটা নাগরিক যখন উন্নত হয়ে যায়, দেশ উন্নত হয়ে যায়। যেমন মনে করেন আপনি যদি বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান, এটা কোনোদিন সাকসেসফুল হয় না। কেন সাকসেসফুল হয় না? কারণ আমরা নিজেরাই তো এই যে চিপস একটা খাইছি, প্যাকেটটা কিন্তু রাস্তায় ফেলা গেছে। কিন্তু আপনি এখানে আমেরিকাতে এসে দেখেন, আমি মানে আমার আমার জীবনে শুধু একটা দেশই আসা হয়েছে আর কি, দেশের বাইরে, আমেরিকাতে। তো আমি এখানে আছি, এখানে যা দেখছি আর কি, মানুষ কি করে, ওই যে খাইছে এটা নিয়ে তার পকেটে করে নিয়ে বাইরে যায়, তারপর একটা ট্রাশ দেখে, ট্রাশ ক্যান দেখে, ওই ট্রাশ ক্যান ট্রাশ করে। একজন মানুষ একটা মানে সিগারেট খাচ্ছে, খাইছে সিগারেট, সিগারেট এখানে আবার ট্রাশ ক্যানের উপরে সিগারেটের জন্য স্ট্যান্ড সুন্দর করে ইয়ে আছে। তো মানুষ কি করে, সিগারেট যে খেতে চাইলে ওই ট্রাশ ক্যানের পাশে গিয়ে খায়, হ্যাঁ, যাতে অন্যের কেন অসুবিধা না হয় আর কি। মানে লুকাই টুকায় খাবে, আরেকজনের গায়ে যাতে ধোয়া টোয়া না লাগে, মানে অন্যজন যাতে ইরিটেশন ফিল না করে। তো এটা কি কেউ আপনাকে, এটা তো জাতিগত ভাবে প্রত্যেকটা মানুষ ওরকম হইতে হবে, তাইলে না আপনার দেশ পরিষ্কার হবে। তো মানুষ, এই জন্য যেটা আমরা, আমাদের অবজারভেশন সেটা হচ্ছে, বাংলাদেশের মানুষকে মানে এই সকল জিনিসগুলাতে প্ল্যান করে আগায় নিয়ে যাওয়ার যেই প্রয়োজনীয়তাটা ছিল, এইটা আমাদের মানে আগের নেতৃত্বে এখন পর্যন্ত যতজন নেতৃত্বে ছিলেন, তারা সবাই হয়তো একেবারে এরকম 50 বছর 100 বছর চিন্তা করে কোনো কিছু করেন নাই। তারা আসছেন, যে যেভাবেই আসছেন, তিনি তখনকার যে প্রেজেন্ট বিষয়গুলা ছিল সেগুলা নিয়ে বিজি ছিলেন, খুব বেশি ভবিষ্যৎ প্ল্যান করেন নাই। আর এই জিনিসটা
এখন এটা আমাদের দুর্ভাগ্য, ওনাদের দোষ না। ওনাদের কাছে হয়তো প্রায়োরিটিজ আরো বেশি ছিল। হ্যাঁ, আমি মনে করি না যে যে মানুষ নেতৃত্বের জায়গায় পৌঁছাইতে পারে তার মানে ইন্টেনশনে খুব বেশি প্রবলেম থাকে না আসলে। ওই জায়গা পর্যন্ত যারাই যায়, ওই জায়গার একটা মানে প্রত্যেকটা চেয়ারের একটা বৈশিষ্ট্য আছে না, ওই চেয়ারে থেকে মানুষ চেষ্টা করে, খুব চেষ্টা করে, যে যেভাবেই যাক খুব চেষ্টা করে যে একটু কিছু করি। হ্যাঁ, একটু একটু মানে নিজের নামটা অন্তত রাখি, কারণ ওই জায়গার মানুষগুলোর কাছে অর্থের চেয়ে নামের ভ্যালু বেশি বেশি থাকে আর কি। তো ওনারা ওনাদের মতো চেষ্টা করছেন, ওনাদের হয়তো প্রায়োরিটিস এভাবে ছিল না ভবিষ্যৎ নিয়ে এভাবে প্ল্যান করার। কিন্তু তাই বলে এটা হবেই না কেন, মানে ওনারা করে নাই, ওকে সামওয়ান এলস স্টার্ট ডুইং ইট। আরে ভাই করেন, তারপরে দেখা যাবে যে আপনি যেটা করলেন সেটা মানে কাজে দিক আর না দিক একটু তো আগাইলেন। হ্যাঁ, তো এই কারণেই আমাদের ওই যে নেক্সট 50 ইয়ার্স প্ল্যান ফর বাংলাদেশ ক্যাম্পেইন, যেখানে আমরা বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের স্মার্ট বাংলাদেশ যে ফর্মুলা, সেই ফর্মুলা, তারপরে ওদের যে 2041 ফর্মুলা, ওই ফর্মুলা, এসডিজির যে ফর্মুলা আছে সেটা, এগুলা সবগুলা সাথে বর্তমান ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা চলছে বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, এবং আসলে এটা চলছে, এটা মানে অনেক প্রমাণ আছে, অনেক লেখালেখি আছে এটা নিয়ে। অলরেডি আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে। তো ওইটাকে আমরা বাংলাদেশ দেশ হিসাবে কিভাবে কোপ আপ করবো? আপনারা কেউ চিন্তা করছেন এআই যেভাবে ডেভেলপ হচ্ছে, যেভাবে আগায় যাচ্ছে, হ্যাঁ, মানে কাজের যে সকল ধরন, প্রয়োজনীয়তা, এগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এটার সাথে আপনি জাতি হিসাবে বাংলাদেশকে কিভাবে, বাংলাদেশের মানে যে মানুষগুলা, এদেরকে বাঁচাবেন কিভাবে? এদের কর্ম কিভাবে নিশ্চিত করবেন? এদের ইনকাম কিভাবে নিশ্চিত করবেন? এরা কিভাবে বেঁচে থাকবে? সার্ভাইভ কেমনে করবে? এই প্ল্যানিংটা কেউ কেন জানি করছে না আমার কাছে। মানে এই জায়গায় গ্যাপ মনে হচ্ছে। তো সবাই এটা করুক, আগায় আসুক। কেউ কেউ আগিয়ে মানে চেষ্টা করছেন, আরো চেষ্টা করেন। এটা একজনে করলে, একটা অর্গানাইজেশনে করলে হবে না। এই যে আমরা 50 ইয়ার্স ক্যাম্পেইনটা, এটা আমাদের করার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো প্ল্যান প্রোভাইড করা না। আমাদের করার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা উদাহরণ তৈরি করা যে ভাই এই জায়গাটা কেউ অ্যাড্রেস করছেন না, আপনারা সবাই মিলে এই জায়গাটাকে একটু অ্যাড্রেস করেন। যে বাংলাদেশের জন্য একটা প্ল্যান থাকা দরকার, ভবিষ্যতে আগায় যাওয়ার, কোন দিকে যাচ্ছি আমরা জাতি হিসেবে, আমাদের ফিউচার কোথায় কোন দিকে যাচ্ছে, এটা সবাই পুরা জাতিগতভাবে একটা প্ল্যান করে সবাই মিলে আগায় যাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, তো এইটা আমরা উদাহরণটা তৈরি করতে চাই, এবং আমরা চাই যে বাংলাদেশের অন্য যত নন প্রফিট অর্গানাইজেশন আছে সবাই মিলে এই কাজটা করা শুরু করুক। তো তাহলে কি হবে, একটা ওভারঅল পিকচার উঠে আসবে যে বাংলাদেশের জনগণের বর্তমানে কি অবস্থা, 50 বছর, আগামী 50 বছর পর্যন্ত মানে এই মানুষগুলারে বাঁচায় রাখতে গেলে, এই মানুষগুলাকে সাপোর্ট দিতে গেলে ন্যাশনাল লেভেল থেকে কিভাবে কি কি করা প্রয়োজন হবে, এটার একটা ওভারঅল পিকচার জাতিগতভাবে উঠে আসবে। তখন বিষয়টা দেখবেন যে কর্তৃপক্ষের নজরেও আসবে, উনারাও একটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে একটা দেশটাকে একটা ভবিষ্যৎ সুন্দরের দিকে, সুন্দর একটা ভবিষ্যতের দিকে আগায় নেওয়ার একটা স্টেপ হবে। তো এই যে বড় স্বপ্ন, এই স্বপ্নের সাথে আপনারা যুক্ত হলেন, আপনাদের সবাইকে ওয়েলকাম। তো ওয়েলকাম বলার পরের কথাই হলো এখন কাজ কি। তো কাজ হইলো
আপনারা যারা ভলেন্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম 1.1 আসছেন, আপনাদের সর্বপ্রথম কাজ হইল আপনারা নিজেরা আপনাদেরকে ইয়া করা হবে, ওই যে লোকাল অ্যাম্বাসেডর মানে গ্রুপে আপনারা সবাই লোকাল অ্যাম্বাসেডরই, তো কারণ যেহেতু এটা স্পেসিফিক্যালি ফর লোকাল অ্যাম্বাসেডর, তো লোকাল অ্যাম্বাসেডর গ্রুপে আপনাদের সবাইকে ইনভাইট করা হবে। আপনারা সবাই মানে আপনাদের গ্রুপে ফেজ 3 গ্রুপে মেসেজটা দিয়ে দেওয়া হবে, আপনারা লোকাল অ্যাম্বাসেডর গ্রুপে ট্রান্সফার হয়ে যাবেন, মানে এইখানে থেকে যাবেন, এই গ্রুপে মেম্বার থেকে যাবেন। কিন্তু লোকাল অ্যাম্বাসেডর হচ্ছে আপনি আমার সাথে আমার করোর অর্গানাইজেশনের ইন্টারনাল বডিতে যুক্ত হচ্ছেন, ঠিক আছে? তো ওখানে যুক্ত হবেন, ওখানে যুক্ত হওয়ার পরে লোকাল অ্যাম্বাসেডর যারা, আপনারা আপনাদের টিমের মধ্যে ডিসকাশন শুরু করবেন, আপনারা কয়জন আছেন, আপনারা, আমি বলবো না আপনারা কয়জন আছেন, লোকাল অ্যাম্বাসেডর গ্রুপে সবাই ঢুকছে কিনা সেটা এনশিওর করবে এইচআর টিম। হ্যাঁ, তো এনশিওর করার পরে এইচআর টিম যখন মানে গো বলবে, বিগেন, হ্যাঁ, তখন আপনারা শুরু করবেন। আপনারা যতজনই আছেন স্বপ্রণোদিত ভাবে কতজন মেম্বার আমরা আছি, আমরা কিভাবে বাংলাদেশের পুরা 300 সংসদীয় আসনকে কিভাবে ভাগ করে প্রত্যেকটা সংসদীয় আসন নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে চিন্তা করা, এবং কে কোন কোন সংসদীয় আসন নিয়ে আমরা কাজ করতে চাই সেটা আইডেন্টিফাই করে আগামী 24 আওয়ার্স আপনাদের টাইম, আপনাদের 24 আওয়ার্স এর মধ্যে আপনারা আমাকে একটা লিস্ট দিবেন যে ভাইয়া আমি এইটা করব বলছি, ওই আপু ওইটা করবে বলছে, ওই আপু ওইটা করবে বলছে, আমরা এই সংসদীয় আসনগুলার নেতৃত্ব দেওয়ার জন্য রেডি। আমার 300 সংসদীয় আসন আছে, আপনারা যতজনই আছেন সেটাকে আপনারা ভাগ করে নিতে হবে, কারণ আমি সংসদীয় আসন একটা তো ছাইড়া দিতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, পুরো বাংলাদেশের ইনফরমেশন কালেকশন করার জন্য, কারণ আপনাদের মূল কাজ তো রিসার্চ, আপনারা হলেন সেকেন্ড লেভেল, মানে আপনারা কমিউনিটি মেম্বারসদেরকে নেতৃত্ব দিবেন। কমিউনিটি মেম্বারসরা কি করবে, মাস পিপলের কাছে যাবে, ডেটা কালেকশন করবে। আমরা যা করতেছি পুরোটা রিসার্চ, ঠিক আছে? তো এই হইলো আপনাদের টাস্ক, সময় হলো নেক্সট 24 আওয়ার্স। মিটিং শেষেই আপনাদেরকে গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে, তারপরে হলো আপনাদের কাজ স্টার্ট। 24 আওয়ার্স এর মধ্যে আমি বাংলাদেশের 300 সংসদীয় আসনের কে কোনটাতে রেসপন্সিবিলিটি নিবে এই লিস্ট চাই। whoever can lead, you are free to lead. If we can find many leaders that মানে সেটা আমাদের অনেক অনেক বেশি সৌভাগ্য হবে এবং আমরা সবাইকে ওয়েলকাম করব। তো মানে বলে না, ডু নাও অ্যাক্ট নাও, দ্যাটস অল। আমি অডিয়েন্সকে বলবো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা নুরুদ্দিন ভাইয়ার কাছে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। I'm done. You go ahead. আপু আমি ডান, আপনি শেষ হ্যাঁ, দিকে সরাসরি পরবর্তী পর্যায়ের দিকে যান, আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি অডিয়েন্সকে বলবো আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা শুরু হয়েছে, আপনাদের যে কোনো রকম কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকলে আপনারা করতে পারেন। আপু লাস্টের 2 মিনিট আমি কানেকশন লস্ট হয়ে গেছিল, তো এই জন্য
আমাদের ফাউন্ডার ভাই নুরুদ্দিন ভাই কি বলছেন আমি শুনতে পাইনি, মানে আমি জানি না কি বলছেন লাস্ট 2 মিনিট উনি আমাদের টাস্কটা কি দিছেন ইভেন আমি এইটাও জানি না। নুরুদ্দিন ভাই, আপনি কি এটা অ্যান্সার করতে চাচ্ছেন? আমি না এতক্ষণ টেকনিক্যালি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, আমি শুনতে পাচ্ছিলাম না আপনারা কি বলছিলেন। সরি, আমি কি কি মিস করে গেছি? ওকে, আমরা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা শুরু করেছি। সো হাবিব ভাইয়া একটু রিকোয়েস্ট করেছিলেন লাস্ট 2 মিনিটসটা একটু রিপিট করার জন্য। লাস্ট 2 মিনিট বলতে কোন অংশটা আমাকে স্টার্ট মানে আপনি আপনার কোন জায়গা থেকে কোয়েশ্চেন ওইটা স্পেসিফাই করলে আমি আপনাকে স্পেসিফিক উত্তর দিতে পারবো। ভাইয়া আমি লাস্টে হচ্ছে যে আপনি কি টাস্ক দিচ্ছেন আমাদের কি করতে হবে এই জায়গা থেকে যখন বলা শুরু করছেন তখন আমার কানেকশন লস্ট হয়ে গেছিল, এই জন্য আপনার টাস্ক এবং আমাদের কি করা উচিত এটা আমি শুনতে পাইনি। আচ্ছা, আপনারা এখন হচ্ছে আপনারা মিটিং শেষ করার পরে ফেজ 3-তে মানে আপনাদের জিনিসটা বুঝেন, ডিজাইনটা বুঝেন। আপনারা আমাদের এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামে স্টার্ট করলেন জার্নি স্টার্ট করার পরে আপনারা জয়েন করো অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পরে ওখান থেকে আমরা যাচাই বাছাই করে তারপরে বাকিদেরকে ইনভাইট করলাম ফেজ 2-তে। আপনারা ফেজ 2-তে আসলেন, সেখান থেকে আমরা আপনাদেরকে কিছু গ্রুমিং করার, কিছু এম্পাওয়ার করার চেষ্টা করলাম। সেখান থেকে আপনাদেরকে বললাম যে কিভাবে আপনাদেরকে আমরা অ্যাসেসমেন্ট করব, এবং অ্যাসেসমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যে বলছি আমরা আপনাদেরকে ডেভেলপ করব, হাউ আমি তো আগে জানতে হবে আপনি বর্তমানে কোথায় আছেন, তারপরে হচ্ছে আপনাকে ডেভেলপমেন্টের দিকে আগায় নেওয়া যাবে। আচ্ছা, তো অ্যাসেসমেন্ট সেশন আপনারা পার করলেন, সেখান থেকে আমরা অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে ফেজ 3-তে আনলাম। তাইলে আপনারা এখন আছেন ফেজ 3-তে। হ্যাঁ, আপনারা এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের মধ্যেই আছেন। এখন এখান থেকে আপনাদের পরবর্তী গন্তব্য কোথায়? হাউ আপনারা তো ভলেন্টিয়ার, করো একটা অর্গানাইজেশন, আপনাদের সাথে করোর সাথে কানেকশনটা কিভাবে হবে? কানেকশনটা এভাবে হবে, আপনারা করোর অফিসিয়াল কাজে সহায়তা করবে। তো এটা সবার ক্ষেত্রে, তো আপনাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কি, আপনারা লোকাল অ্যাম্বাসেডর, আপনাদের স্পেসিফিক কাজ হচ্ছে করো এডুকেশন এন্ড রিসার্চের সাথে। আপনাদের স্পেসিফিক কাজ কি? আপনাদের স্পেসিফিক কাজ হচ্ছে আপনাদের পরবর্তী যে লিডার, হ্যাঁ, যারা কমিউনিটি মেম্বার, হ্যাঁ, যারা বেসিক্যালি রুট লেভেল মানে মাস পিপল লেভেলে কাজ করবে ডেটা কালেকশনে, সেই লেভেলকে নিয়ন্ত্রণ করা, সেই লেভেলকে লিড দেয়া, সেই লেভেলকে গাইড করা, প্ল্যান করা, হাউ টু ইমপ্লিমেন্ট দ্যাট। তো এই হলো আপনাদের গ্রুপ টাস্ক। এখন এই টাস্কটাকে যখন আমরা ভাগ করব, হ্যাঁ, তাহলে এখন বাংলাদেশকে আমরা কতভাবে ভাগ করতে পারি? জেলা, ডিস্ট্রিক্ট, থানা, হ্যাঁ, পোস্ট অফিস, এভাবে ভাগ করতে পারি না, ইউনিয়ন পরিষদ। কিন্তু ডেটা কালেকশনের সুবিধার্থে, ডেটা যারা রিসার্চে কাজ করছেন তারা হয়তো জানবেন, যেখানে নাম্বার দেওয়াটা সহজ হয়, হ্যাঁ, মানে ডেটা কালেকশন করতে গেলে, রিসার্চ করতে গেলে এমন একটা উপায় বের করে নিতে হয় যেখানে নাম্বারিং করাটা সহজ। কারণ রিসার্চে আসলে মূলত আমরা ডেটা কালেক্ট করে ওটাকে তো অ্যানালাইসিস করার জন্য, তো সেক্ষেত্রে নাম্বার অ্যানালাইসিস করাটা ইজি। তো সেই চিন্তা দৃষ্টিকোণ থেকে আমরা দেখলাম যে বাংলাদেশকে আমরা মানে পুরো বাংলাদেশ থেকে আমরা ডেটা যদি কালেকশন করতে চাই, হাউ? তো বাংলাদেশকে আমরা এবার ডিভাইড করতে হবে না, হ্যাঁ, ছোট ছোট অংশে ভাগ করতে হবে। তো ছোট ছোট অংশে আমরা কিভাবে ভাগ করব? ভাগ করতে গিয়ে তখন আমরা চিন্তা করলাম যে থানা, জেলা ওকে না, ইউনিয়ন পরিষদ না, সংখ্যা বেশি হয়ে যায়, ঝামেলা। কারণ এত মানুষ, মনে করেন বাংলাদেশে যতগুলো ইউনিয়ন পরিষদ, ওভাবে যদি আপনি চিন্তা করেন, অতগুলা যদি মানুষ আপনি চিন্তা করেন, অতগুলা মানুষকে আবার ম্যানেজ করার জন্য যত বড় টিম দরকার হবে, অত বড় টিম এখনো আমাদের নাই। হ্যাঁ, তো আমাদের পক্ষে যেটা পসিবল সেটা হচ্ছে বাংলাদেশকে ইজিলি ভাগ করা আছে সংসদীয় আসন হিসেবে 300 আসনে, তাহলে আমরা 300 আসনেই ওইভাবে ফোকাস করে কাজ করলাম। তাহলে এভাবে যখন আমরা ফোকাস করে কাজ করব, তাহলে আপনারা লোকাল অ্যাম্বাসেডর, কাজটা আপনাদের ভাই। তো আপনাদের কাজ কি? কাজ হইলো আপনারা এখন এখান থেকে লোকাল অ্যাম্বাসেডর গ্রুপে প্রথমেই ট্রান্সফার হবেন, আপনারা ইনভাইট পাবেন, ইনভাইটে ট্রান্সফার হবেন। ট্রান্সফার হওয়ার পরে প্রথমেই
আপনারা সবাই যখন আসা শেষ করলেন, এইচআর এনশিওর করবে যে সবাই আসা শেষ হয়েছে, তারপরে এইচআর এর থেকে ইনস্ট্রাকশন আসবে, মানে গেম বিগিনস। হ্যাঁ, তো গেম বিগিনস বলার পরে এরপরে আপনারা যারাই আছেন, আপনারা নিজে নিজেই আপনার গ্রুপের মধ্যে মেম্বার কে কে আছে, মেম্বার লিস্ট দেখলে তো দেখা যায়, তাই না? সবাইকে দেখলেন, আমরা কতজন আছি একটু প্ল্যান করি, আমরা আছি মনে করেন 27 জন বা 26 জন, ওকে, বা 25 জন। আমরা 25 জন আছি, বাংলাদেশের সংসদীয় আসন আছে 300টা। এখন ভাইয়া বলতেছে ডাটা কালেকশন করতে হবে, বাংলাদেশের কোনো একটা আসন তো ছেড়ে দেওয়া যাবে না, কারণ পুরা দেশের সিনারি উঠে আসতে হবে। তাইলে এখন 300টা আসন, আমরা মানুষ আছি 25 জন, ভাগ করতে গেলে একটু অসম বন্টন হয়, কিন্তু কিছু করার নাই। এখন আমাদের কাজ তো একটা, সেটাকে আমরা ভাগে যোগে করতেছি। তো ভাগে যোগে করতে গেলে কেউ একটু বেশি করব, কেউ একটু কম করব, কেউ একটু বেশি সময় দিতে পারবো, কেউ একটু কম সময় দিতে পারবো, সেটা গ্রুপ হারমোনি আপনারা আপনাদের ভেতরেই তৈরি করতে হবে। ঠিক আছে? তো এটার জন্য আপনারা কি করলেন, এখন দেখলেন মেম্বার কারা আছে, নিজেরা নিজেরা একটু ইন্ট্রোডিউস হইলেন। হ্যাঁ, সবাই সবার সাথে ইন্ট্রোডিউস হইছেন, একটু বন্ধুত্ব তৈরি হয়েছে, একটু ইয়া তৈরি হয়েছে, এবং এটা তৈরি হওয়ার জন্য কাজ কি? কাজ হইলো এই যে 300 আসন, এই 300 আসনকে কে কোনটা কোনটা নিব, এখন এটার জন্য কিভাবে বলবেন? প্রথমে পরিচয় টরিচয় হইলেন, পরিচয় হওয়ার পরে তারপরে নিজে থেকে নিজে মনে করেন 10টা সংসদীয় আসন চিন্তা করে ফেলবেন, যে আমি মনে করেন আমার জন্মস্থান হইলো ওইখানে, এইটা এই সংসদীয় আসনটা নিয়ে আমি চিন্তা করব, এটা নিয়ে আমি কাজ করব। তারপরে আমি ঢাকা থাকি, হ্যাঁ, কিন্তু আমার বাড়ি বগুড়া, কিন্তু তাহলে আমার জন্য দুইটা অলরেডি হয়ে গেছে, ঢাকা আর বগুড়া। তো এখন ঢাকা আর বগুড়া হয়ে গেলে, এখন আমি ঢাকা যেখানে থাকি ওইটার আশেপাশে সংসদীয় আসন কয়টা, ওখান থেকে কতগুলো বাসিনি, বগুড়ার আশেপাশে কতগুলো সংসদীয় আসন, ওইখান থেকে বাসিনি, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের আশেপাশে সংসদীয় আসনগুলো বাছা বাছা নিলাম, নিয়ে নিজে নিজে সবাই পোস্ট করলেন। হ্যাঁ, ওইখান থেকে আবার আপনারাই যে কোনো একজন, 2 জন, 5 জন মিলে ওইটাকে আবার সেগ্রিগেট করবেন, যে 300 আসনে 300 আসনের মেম্বার পাইছি কিনা আমরা, মানে 300 আসনের জন্য রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আমরা মানুষ পাইছি কিনা। তারপরে আমাকে একটা সেগ্রিগেটেড রিপোর্ট দিবেন যে ভাইয়া উই হ্যাভ ডান আওয়ার টাস্ক, যে আমাদের 300 আসনের রিপ্রেজেন্টেটিভ পাওয়া গেছে, আমরা এইভাবে ভাগ করছি, এই হলো লিস্ট, ভাইয়া দেখেন এখন আমরা কিভাবে, এরপরে কাজ কি এটা বলেন। এই কথা বলার জন্য আপনাদের হাতে 24 ঘন্টা সময়। ঠিক আছে? টাইম স্টার্ট হবে আজকে, আপনাদের তো এখন রাত, হ্যাঁ, আপনাদের রাতের 11:59 এর পরেই, মানে 12 AM এ নেক্সট ডে, আগামী কাল একই সময়ে, মানে দিন যখন শেষ হয় আর কি, 24 আওয়ার্স এর সিস্টেমে, ওই সময়টা যখন শেষ হয় তখন আপনাদের টাস্কের টাইম শেষ। এরপরে আপনারা গ্রুপ হিসেবে পাস করলেন কি ফেল করলেন সেটা ইভালুয়েশনের সময় চলে আসবে। ঠিক আছে? তো এই হলো আপনাদের গ্রুপ টাস্ক। এখন শাহরিয়ার ভাই হাত তুলে রাখছেন অনেকক্ষণ ধরে, ভাই হাত ব্যথা হয়ে যায় নাই তো? ঠিক আছে, বলেন আপনি। না না ভাই, ধন্যবাদ আমাকে বলার সুযোগ করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ভাইয়া আমি হচ্ছে যেহেতু শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী, তো আমার খুবই ইচ্ছা যে আমি শিক্ষা গবেষণা বা শিক্ষার সাথে গবেষণা রিলেটেড কাজ করব। আমি অলরেডি হচ্ছে একটা রিসার্চ পেপারে কাজ করছি, তো ইথনিক এডুকেশন নিয়ে। তো মানে তো সেক্ষেত্রে হচ্ছে যে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে, আমাদের যারা ইউনিভার্সিটি, আমরা কিন্তু সবাই, আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে এই যে ডাবি, চবি, তারপরে যে নামি দামি যে ইউনিভার্সিটি গুলো আছে, তো সবাই হচ্ছে যে খুবই নামি দামি ইউনিভার্সিটি, খুবই মানে চটকদার। ঠিক আছে, কিন্তু যে মেইন কাজ, যে এম্পাওয়ারমেন্ট বা যে যে কাজগুলো আছে, যেমন হচ্ছে আমাদের এখানে কোনো রিসার্চের সুযোগ নেই। যেমন হচ্ছে আমি জিনিসটা অনেক ফিল করি, যেমন হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে রিসার্চ নিয়ে। ঠিক আছে, আমরা রিসার্চের থিওরি পড়তেছি, প্রচুর পরিমাণে কাজ করতেছি, প্র্যাকটিক্যাল মানে লেকচার শুনতেছি, পরীক্ষা দিচ্ছি, প্রচুর পড়াশোনা করতেছি, কিন্তু আমার যে মেইন কাজ, যে রিসার্চ করা, এডুকেশনে রিসার্চ করা, এডুকেশনকে সবার মধ্যে কি করা, অ্যাভেলেবল করাটা, বা যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা, এই যে যুগ পাল্টাচ্ছে, যুগ পাল্টানো মানে হচ্ছে যে যে এডুকেশন যে চাহিদা, সে চাহিদা চেঞ্জ হওয়া। তো এই যে জিনিসগুলা, এগুলো নিয়ে আমাদের দেশে প্রথমত কোনো খুবই কম কাজ হয়, কাজ হলেও সেটা হচ্ছে যে এই যে ইউনিভার্সিটি লেভেলে যে আমাদের কাজ রিসার্চ করা, সেটা হচ্ছে না। তো আমি হচ্ছে যে
এই জন্য আমার যে এক্সপিরিয়েন্স বা আমার থিওরিক্যাল যে জ্ঞান বা আমাদের টুকটাক যে যারা আছে, তো আমি চাচ্ছি যে যে এখানে কন্ট্রিবিউট করতে। আমার সেক্ষেত্রে আমার এখানে কি আমার সে সুযোগ আছে কিনা, যেহেতু আমি খুব কম জানি কারো করো সম্পর্কে, যেহেতু আমি নতুন এসেছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে ভাই আপনার যদি মানে কিছু বলার থাকে যে যেখানে ভাইয়া, যেমন আপনাদের এখানে যে একটা ইয়ে আছে, যে ডিপার্টমেন্ট আছে এডুকেশনাল রিসার্চ নামে, তো সেক্ষেত্রে হচ্ছে যে সেটা আসলে একটু যদি ডিটেলস বলতেন, বা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে একটু বলতেন ভাইয়া, না, মানে সবার জন্য আচ্ছা, ভালো হতো। আমি আপনার কোয়েশ্চেন বুঝতে পারছি। তো আমি আপনার অ্যান্সার যখন দেখছিলাম, অ্যাসেসমেন্টের ইয়ে দেখছিলাম যখন, তখনই আমি ওটা দেখছিলাম। ও আচ্ছা, এখন আমরা ওই পর্বে যাব। ওই পর্বে যাব হচ্ছে আপনারা এই টাস্ক শেষ করার পরে আপনাদের সাথে আপনার মানে ইন্ডিভিজুয়ালি কথা বলা আমার সাথে। হ্যাঁ, ওই সেশনটাতে যাব আপনাদের এই টাস্কটা শেষ হওয়ার পরে, মানে আপনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে, আপনাদের মধ্যে একটা টিম স্পিরিট তৈরি হয়ে গেলে তারপরে আমি আপনাদের সাথে ইন্ডিভিজুয়ালি বসতে চাই। যার যে কথা আছে, যার যে ইচ্ছা আছে, যার যে আকাঙ্ক্ষা আছে, হ্যাঁ, সেগুলা নিয়ে কথা বলা, তাকে সেদিকে কিভাবে আগায় নেয়া। কারণ আপনারা তো এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামে আছেন, এবং আমরা এম্পাওয়ারমেন্ট তো এক জায়গায় করছি না। এম্পাওয়ারমেন্ট বিষয়টা আসলে এক জায়গায় করার মতো কোনো বিষয়ই না। কারণ পৃথিবীর সকল মানুষের তো মানে মনের ইচ্ছা একরকম না। কারো রিসার্চার হইতে ইচ্ছা করে, কারো টিচার হইতে ইচ্ছে করে, কারো ভিডিওগ্রাফি করতে ইচ্ছে করে, কারো দেখা যায় আহ অন্য কিছু ইচ্ছা করে। মানে যার যেটা ইচ্ছা করে সেই জায়গাটাকে সেই জায়গাটা তাকে শুধু মানে সাহায্য করে দিলে, একটু পথ দেখাই দিলে ওই বেচারা নিজে নিজেই হেঁটে চলে যাবে। এই যে পথ দেখাই দিয়ে ভাই তুই এইদিকে একটু যা, ওইদিকে একটু যা, এই জায়গাটা কেউ করছে না। সেটাই হলো আমাদের এখানে ভলান্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, যদি এক কথায় বলি। তো আপনি করোর সাথে যেহেতু যুক্ত হয়েছেন, করোর কাজ তো করতে হবে। হ্যাঁ, কাজ যদি না করেন আপনি কিছু শিখবেনও না। আর আপনি কিছু যদি না শিখেন, সেটা আমার ব্যর্থতা যে আমি মানে এই জায়গায় মনে করেন আপনারা যদি 25 জন হন, তাহলে আমি হলাম এই যে এখন 25, আমার এখন মার্ক হইলো 25। হ্যাঁ, মনে করেন অ্যাজ এ টিচার, আমরা আমরা তো এডুকেশন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামে আছি, আমরা পড়ালেখা করতেছি, আসলে মূলত সবাই মিলে পড়ালেখা করতেছি, একটা কালেকটিভ পড়ালেখা, পুরা দেশ নিয়ে, জাতি নিয়ে, বিশ্ব নিয়ে কালেকটিভ একটা পড়ালেখা করতেছি। তো এখানে মনে করেন আমি আপনাদেরকে গাইড করতেছি। তো ওই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, হ্যাঁ, তাইলে মানে আমরা সবাই মিলে কি করতে হবে, মানে আমি আপনাদেরকে পথ দেখাইতে পারবো, হ্যাঁ, বা আপনার আগ্রহ যেটা সেদিকে আপনাকে উৎসাহিত করতে পারবো, ওইদিকে আরেকটু কিভাবে আগায় যান সেটা আমি বলতে পারবো, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে, তাই না? মনে করেন আমার কাজ হইলো আপনাকে পথ দেখানো, এখন আপনি পথ ফলো করলেন কিনা, হ্যাঁ, সেটা হলো আপনার কাজ। এখন আপনি যদি পথ ফলো না করেন, সেটা হলো আমার ফেলিউর। কেন আমি পথ দেখাইলাম, পথটা ভুল হইলো। তো এই জন্য আপনারা যদি 25 জন হন, এই 25 জন হলেন আমার মার্ক। এখন 25 জন থেকে যদি একজন ঝরে পড়ে, আমার যোগ্যতা এক কম, 2 জন ঝরে পড়ে, আমার যোগ্যতা আরো এক কম। এভাবে আমি আমাকে বিচার করি, ঠিক আছে? তো আমি আবার নিজে ব্যক্তিগতভাবে মানে ফেল করাটা আমি মানে কখনোই আমার জীবনে অ্যাকসেপ্ট করতে পারি না আর কি। তো এই জন্য আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করি যে এটাকে কিভাবে আমরা আমাদের পুরো প্রোগ্রামটাই মানে এটাকে যেটাকে বলে ফ্লুইড, হ্যাঁ, মানে কংক্রিট না, ফ্লুইড। আমরা সবসময় আমাদের প্রোগ্রাম যেভাবে স্টার্ট করেছি আমরা অনেক হাই স্ট্যান্ডার্ডে, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে ওই স্ট্যান্ডার্ড ফিল করতে কষ্ট হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ড একটু নামাইছি, দেখা গেল যে এটাও হচ্ছে না, আরেকটু নামাইছি, হ্যাঁ, আগামীকালকের মিটিং এ হয়তো স্ট্যান্ডার্ডটা আরেকটু নামাই দিব, যে ওয়ার্কশিটের যে ব্যাপারটা যেটা আমরা দেখলাম গত 1 মাস অ্যাপ্লাই করে, যে ওয়ার্কশিটের ব্যাপারটাতে সবাই খুব বেশি কমফোর্টেবল ফিল করতেছে না। তো আমরা ওয়ার্কশিট মডেলটা হয়তো
বাদ দিব। হ্যাঁ, এরকম যেরকম আমরা মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস কনস্ট্রাকশন, মানে এটা কন্টিনিউয়াসলি চলতেছে, এই জন্য এটা ফ্লুইড। হ্যাঁ, তো আমরা ওইভাবে আগাচ্ছি। এইখানে আপনি আগিয়ে যাবেন আপনি যেদিকে যেতে চান। আবার করর যেহেতু অর্গানাইজেশন কিছু মিশন ভিশন আছে, আপনাকে ওই লক্ষ্যেই কাজ করতে হবে। কাজ করতে করতে আপনি নিজেও আগে যাবেন, করও আগে যাবে। ঠিক আছে? তো ওই জায়গাটাতে আমরা ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট টাস্ক টিম হারমোনি তৈরি করা, এবং আপনারা ফার্স্ট কাজে কতটা সাকসেসফুল হলেন আগামীকালকে এই মানে এই টাস্কটাকে আমি বিচার করব যে আপনারা যদি আমার হাতে 300 আসনের হিসাব দিতে পারেন, হোয়াট এভার, 2 জনে করছেন, 20 জনে করছেন, 5 জনে করছেন, হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। আমি চাই রেজাল্ট। 24 আওয়ার্স গেম ইজ অন। আমি 300 আসনের রিপ্রেজেন্টেটিভ চাই। এখন আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম জি ভাই। আমি গ্রামের দিকে আছি, তো গ্রামের দিকে কারেন্ট চলে গেলে নেটওয়ার্ক থাকে না, সেজন্য লাস্ট 7-8 মিনিট আমি মিস করে ফেলেছি। আমি এখন রাস্তায় এসে ওয়াইফাই কানেক্ট করে আর কি যোগ হয়েছি। ওই যে যে কাজটার কথা বলছেন এটা আসলে আমি শুনি নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আমাদের এত মিটিং পুরোটাই রেকর্ডিং হয়। রেকর্ডিংটা কমপ্লিট রেকর্ডিংটা আমরা দিয়ে দিব, হ্যাঁ, সবার সুবিধার্থে। কারণ মিটিং এ কি হইলো, ডিসকাশন কি হইলো, অনেক সময় আমরা মিস করে যাই। অনেক সময় দেখা গেছে যে আবার পুনরায় শোনার প্রয়োজন বোধ করি। হ্যাঁ, ওই জন্য আমরা রেকর্ডিংটা দিয়ে দিব। আপনারা সবাই রেকর্ডিংটা একটু গো থ্রু করে নিলে মিসিং যে ইনফরমেশন গুলো আপনার কাছে মনে হচ্ছে ওটা কভার হয়ে যাবে। মানে অলরেডি 2বার না রিপিট করা শুরু করছিলাম, তো মানে আবার আমি একটু রিপিট করাটা পছন্দ করি না। হ্যাঁ, এই কারণেই রেকর্ডিং করে রাখা এবং রেকর্ডিংটা পরে দিয়ে দেওয়ার প্ল্যানটা ছিল আর কি। তো আশা করি আপনি রেকর্ডিংটা যদি দেখেন, মানে আপনার গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। জান্নাতুল কিয়া আপু বলেন। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি আমরা যে লোকাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব কমিউনিটির জন্য, হুম। পরবর্তীতে কি আমাদেরকে সরাসরি গিয়ে কোনো তথ্য ডাটা কালেকশন করতে হবে কি? আমি এটা জানতে চাচ্ছি কারণ ভাইয়া আমি যে জেলা বা শহরগুলো নিয়ে কাজ করব, যেমন আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, কিন্তু ভাইয়া আমি লেখাপড়া করতেছি রংপুর থেকে। তখন হুম আমি যদি রংপুর আর চট্টগ্রাম এই দুইটা শহরকে বাছাই করি, তখন আমার হুম পক্ষে তো সশরীরে গিয়ে দুইটা জায়গা থেকে তথ্য কালেকশন করাটা সম্ভব হবে না। না সেই না না এই না জন্য না, জানতে আপনি চাচ্ছি তো যে দূরে কোথাও যাবেনই না। আপনি যাবেন না তো কোথাও। আপনি তো কাজ করবেন আপনার কম্পিউটারের পিছনে বসে বসে। আচ্ছা আচ্ছা, মানে জিনিসটা পুরোটা ইভেন হচ্ছে হলো আপনাদের ভার্চুয়ালি। আপনারা অফিস আওয়ার সম্পর্কে তো আপনাদেরকে ব্রিফ করা এখনো হয় নাই। হ্যাঁ, আপনাদের করর অফিস আওয়ার কি? করর অফিস আওয়ার হচ্ছে বিকাল 4টা থেকে রাতের 12টা। হ্যাঁ, এটা আরো আচ্ছা মানে আরো আরো জেনে যাবেন, জানতে জানতে পুরোটা জেনে যাবেন। আমরা অফিস তাহলে আওয়ার রেখেছি তো 4টা থেকে 12টা, কারণ এটা ভলান্টিয়ার ওয়ার্ক। সবার লাইফ আছে, সবার কারোর পড়ালেখা থাকবে, কারো চাকরি থাকবে, কারো এটা থাকবে ওটা থাকবে, তার লাইফ আছে। লাইফের পাশাপাশি একটু একটু করে নিজের ডেভেলপমেন্ট এবং দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। এই জন্য ইভিনিং শিফট। এর মধ্যে 9টা থেকে তাহলে ভাই 12টা পর্যন্ত, হ্যাঁ 9টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে ডেডিকেটেড ভলান্টিয়ার আওয়ার। তখন আপনারা মানে আপনারা সাপোর্টের জন্য আপনাদের সাথে এই মিটিং এই লিঙ্কেই কেউ না কেউ থাকবে আপনাদের সাপোর্টের জন্য। হ্যাঁ, মানে আপনাদের যা যে সুবিধা অসুবিধা সেই সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার জন্য। সেক্ষেত্রে স্কেজুলিং সিস্টেম আছে। আপনি আগে থেকে স্কেজুয়াল করে নেবেন যে আমি অতটা বাজে কথা বলতে চাই, তো আপনি অতটা বাজে কথা বলবেন এবং আপনার রিলেভেন্ট কথাবার্তা বলবেন আর কি। আচ্ছা যাক, এই হলো সিস্টেম। তো আপনার কাজই হলো আপনার কম্পিউটারের পিছনে। ঠিক আছে? আমরা তো ডেটা আচ্ছা কালেকশন ভাইয়া করছি, তাহলে আমি আমরা তো ডেটা কালেকশন করছি এবং আমরা সিস্টেমটা ডেভেলপই করছি রুট লেভেল পর্যন্ত মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি মনে করেন চট্টগ্রামের কোন একটা ইউনিয়ন পরিষদের ডেটা চাই, ওই ইউনিয়ন পরিষদের ডেটা নেওয়ার জন্য একজন মানুষ ট্রাভেল করে ওখানে কেন যাইতে হবে? ওইখানে মানুষ আছে না, ওইখানের ওই মানুষটাকে পর্যন্ত আমরা কানেক্ট করতে চাই, তাইলে আমার ডেটা ওখান থেকে অটো আসবে। আমরা কাউকে মানে পথে ঘাটে হাঁটাইয়া কাজ করতে চাচ্ছি না তো। জি ভাইয়া,
ভাই তাহলে আমি হচ্ছে বিভিন্ন জায়গা নিয়ে কাজ করতে পারবো খুব ইজিলি, কোনো প্রবলেম হবে না। এটা সবাই আপনারা সবাই ইজিলি কাজ করতে পারবেন। আপনি তো কম্পিউটার পিছনে বসে বসে কাজ করবেন। আপনার তো কাজ আর কোথাও কোনো জায়গায় যাচ্ছেন না, আপনি তো গবেষণা করতেছেনটা কি বাংলাদেশটাকে, পুরা দেশটাকে নিয়ে আমরা গবেষণা করতেছি যে আমাদের দেশের আসলে হাল অবস্থাটা কি, কেন আমরা এত মানে কঠিন অবস্থার মধ্যে আছি জাতি হিসেবে। হ্যাঁ, আমরা এটা খুঁজে বের করার ধন্যবাদ চেষ্টা ভাইয়া। হুম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া যে রুট লেভেলে যে ম্যাচ যে মানে যে ভলান্টিয়ার বা যে যাদেরকে রিক্রুট করা হবে সেক্ষেত্রে মানে আমরা যে বলছিলেন যে যে আমাদেরকে মানে ইয়েতে গিয়ে প্লেসে গিয়ে ডাটা কালেকশন করতে হবে না, সেক্ষেত্রে যাদের মাধ্যমে আমরা ডাটা কালেকশন করবো বা যাদেরকে আমি লিড দিব আমরা, তাদেরকে আমরা আমরা মানে আমাদের খুঁজে বের করতে হবে, নাকি সেক্ষেত্রে হচ্ছে যে করো আমাদেরকে সেই ফ্লোটা দিবে? না, আমরা তো কমিউনিটি মেম্বারশিপ এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম চালু করব। এই যে আপনাদের কালকে টাস্ক শেষ হয়ে গেলে মানে আপনাদেরকে ওরিয়েন্টেশন, আপনাদেরকে মানে কাজে নামাই দিতে পারলেই হচ্ছে যে আমরা ইয়াটা মানে আপনারা যাদেরকে লিড দিবেন যে লেভেলটাকে, সেই লেভেলটার রিক্রুটমেন্ট প্রোগ্রাম আমরা চালু করে দিব। হ্যাঁ, এম্পাওয়ারমেন্ট এটা হচ্ছে কমিউনিটি মেম্বার্স এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। তো ওটার জন্য রিক্রুটমেন্ট প্রসেস যাবে কমিউনিটি মেম্বার্স রিক্রুটমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ, ওইটা যাবে, ওইটা স্টার্ট হবে। ওখান থেকে আপনাদের মতো এভাবে বাছাই হয়ে মানুষজন আসবে। এর মধ্যে আপনাদের হাতে লিডার হিসেবে আপনাদের হাতে সুযোগ থাকবে, আপনারা যদি নিজেরা বন্দোবস্ত করতে পারেন, হ্যাঁ, সেটা আপনার এক্সট্রা কোয়ালিটি শো করবে। হ্যাঁ, বাট আমাদের যাকেই আপনি জোগাড় করেন না কেন তাকে ওই যে ফেজ গুলা পার করে আসতে হবে। কারণ আপনি এটা একটা স্ক্রিনিং প্রসেস, আপনারা যদি খেয়াল করে থাকেন আসলে আপনারা যে ফেজ 1 থেকে ফেজ 2 তে আসলেন, ফেজ 3 তে আসলেন, এটা কি আসলে ভার্চুয়ালি আমরা আপনাদেরকে স্ক্রিনিং করছি। হ্যাঁ, আপনি যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করেন তখন কি হয়, আপনি অ্যাপ্লাই করেন, সিভি পাঠান, ওরা ওটাকে সেগ্রিগেট করে ওখান থেকে মানে বাইছা নেয়, বাইছা তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকে, ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ দেওয়ার মধ্যে ওখানে ইন্টারভিউতে আসলে করে কি, ইন্টারভিউটা কি আসলে, ইন্টারভিউটা হচ্ছে আপনাকে অ্যাসেস করে। তো আমরা আপনাদেরকে অ্যাসেসমেন্ট কোয়েশ্চেনিয়ার দিয়ে অ্যাসেস করছি। যে কাজটা ফিজিক্যালি হয় পুরা কাজটাকে আমরা ভার্চুয়ালি করতেছি। ঠিক আছে, কারণ আমরা পুরাটাই ভার্চুয়ালি, কারণ পুরা দেশ নিয়ে কাজ করতে গেলে মানে ভার্চুয়ালি করা ছাড়া কোনো উপায় নাই। তো আপনি সারা বাংলাদেশের সব মানুষকে আপনি একসাথে কেমনে করবেন ভার্চুয়াল ছাড়া? সব মানুষের ডেটা কালেকশন আপনি কিভাবে করবেন? আমরা তো চাচ্ছি না যে কেউ মানে জায়গা থেকে নড়ার তো কোনো প্রয়োজনীয় নাই। যে মানুষটা যেখানে আছে ওইখান থেকে ডেটা দিলেই তো আমি ওই জায়গার ডেটা পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের রিসার্চের যত বেশি আমরা ডেটা কালেকশন করতে পারবো তত আমাদের রিসার্চটা ভ্যালিড হবে, তত মানে এক্সাক্ট সিনারিটা উঠে আসবে দেশের। ঠিক আছে, হ্যাঁ, এই তো দেশের নাগরিক হিসেবে দেশের জন্য এতটুকু কাজটা আমরা করতেই পারি। তো ঠিক আছে, অনেক হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে। আমি বিদায় নিচ্ছি। সাফা আপু বাকি পর্বের দিকে যান। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড ধন্যবাদ নুরুদ্দিন ভাইয়াকে আমাদেরকে এভাবে গাইড করার জন্য, এতটা ডিটেলস, এতটা ধৈর্য নিয়ে এভাবে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো আপনাদের ইন্ট্রোডাকশন। আপনারা খুবই অসাধারণ কিছু মানুষকে আমরা পেয়েছি করোর মধ্যে, এবং আপনাদের ইন্ট্রোডাকশন শুনে, এক্সপিরিয়েন্স শুনে, আপনারা যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন এই ব্যাপারগুলো দেখতে পেরে আসলে খুবই ভালো লাগছে। এবং আশা করছি আপনারা আপনাদের সবচেয়ে প্রোডাক্টিভ সেলফটাকে এখানে ডিভোট করবেন, এবং আমরা আপনাদের থেকে অনেক কিছু শিখবো, আপনারা আমাদের থেকে অনেক কিছু শিখবেন। একসাথে আমরা সবাই সবার বেস্ট ভার্সনটাকে বের করে আনবো। এই বলে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।